আমার পরিচয়টা দিচ্ছি। আমি ডক্টর আফরোজা শারমিন। আমি এখন বর্তমানে কানাডায় থাকি। আমি লন্ডনে ফিউশন রেডিওলজিতে লিমিটেডে এক্স মেডিকেল ডায়াগনস্টিক সোনোগ্রাফার ছিলাম। এর আগে যখন বাংলাদেশে ছিলাম তখন আমি ব্রাকে ছিলাম, মেডিনোভায় ছিলাম, আরো মার্কসে ছিলাম, আরো অনেক হসপিটালে ছিলাম। তো আজকে আমি তোমাদের সাথে প্রথম এই ক্লাসটা নিচ্ছি। সেটা আমাদের সিএমইউ কোর্স, যেটা সার্টিফিকেট কোর্স। এটার ফার্স্ট মডিউল, যেটা বেসিক ফিজিক্স অফ আল্ট্রাসাউন্ড। সবাই কি শুনতে পাচ্ছ? জি ম্যাডাম। সবাইকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছে? জি ম্যাডাম। ওকে। তো আমি একটু জানতে চাচ্ছি, কারো কি আল্ট্রাসাউন্ড সম্বন্ধে কোনো ধারণা আছে কিনা আগের? ম্যাডাম ওইরকম নাই, কিন্তু আমাদের যখন ইন্টার্নিতে প্লেসমেন্ট ছিল তখন আমরা বাই ইন্টারেস্ট ম্যাডামের কাছে গিয়ে দেখেছিলাম কিছু কিছু। আচ্ছা, মানে এর আগে আল্ট্রাসাউন্ড মেশিন সম্বন্ধে কারোরই কোনো ধারণা নাই, তাই তো? জাহিদ, আপনার কি ধারণা আছে? আমার ইন্টার্নশিপের সময় প্লেসমেন্ট ছিল, তো তখন কিছুটা দেখতে পাচ্ছি, সেই ক্ষেত্রে একটু ধারণা। আমি একটু ক্যামেরা গুলো অন রাখতে চাচ্ছি, কারণ এটা যেহেতু অনলাইন ক্লাস, এখানে আসলে অন না থাকলে আমি তো বুঝতে পারবো না আসলে কে ক্লাস করতেছে আর কে অন্য কিছু করতেছে, তাই না? আমি কি ঠিক বলছি? ম্যাম আমরা আপনার কথা শুনতে পাচ্ছি, তবে যে মিউট রাখলে একটু সুবিধা হয়, যখন ম্যাম কথা বলবে বাকি মিউট রাখলে সুবিধা হয়। আচ্ছা, আমি ক্লাস নেওয়ার সময় কারো কোনো কোশ্চেন থাকলে এখানে রেইজ করার মতো বা চ্যাট বক্সে দিয়ে দিলে আমি অথবা আনমিউট করে বললে সেটা আমি বুঝতে পারবো। হ্যাঁ, ঠিক আছে ম্যাম, ওকে। আচ্ছা, আমাদের এখানে যে বেসিক্স ফিজিক্স অফ আল্ট্রাসাউন্ড, এখানে আমরা কন্টেন্ট গুলা দিছি। এই মডিউলটার মধ্যে আমরা আসলে কি কি দেখবো, এখানে কন্টেন্ট গুলা দেওয়া আছে, যেমন সাউন্ড, টাইপ, তারপরে ইউজেস, তারপর ডেফিনেশন, বিভিন্ন সাউন্ড ওয়েভের যে ডেফিনেশন গুলো আছে ওগুলা, তারপরে অ্যাটেনুয়েশন, দেন কন্ট্রোল, টাইম গেইন, কম্পেনসেশন, রিজলিউশন, প্রপ, ট্রান্সডিউসার এন্ড মোড অফ ডিসপ্লে। প্রথমে আসো আমরা জানি সেটা সাউন্ডটা আসলে কি জিনিস। সাউন্ডটা আচ্ছা, একটু আমার ফুল স্ক্রিন কি দেখা যাচ্ছে আনিকা? ম্যাডাম দেখা যাচ্ছে, তবে এখন একটু অ্যাবনর্মাল ভাবে আসছে, পুরোপুরি সাইডের লেখাগুলো আসছে না, প্রথমে ঠিক ছিল। আচ্ছা আচ্ছা, আমিও সেটা দেখতেছি, এর জন্য আমি জিজ্ঞেস করলাম। একটু সমস্যা হচ্ছে ম্যাম, পরের লেখাগুলো ওকে, আসছে না। আমি পাশে এখন আবার এটা একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি। এখন ঠিক আছে ম্যাম, এখন একদম ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো প্রথমে আমরা জানি সেটা সাউন্ড আসলে কি। ইন ফিজিক্স সাউন্ড একটা মেকানিক্যাল প্রেসার, যেটাকে আমরা লংগিটিউডিনাল ওয়েভও বলে থাকি, যেটা ট্রাভেল করবে একটা মিডিয়াম দিয়ে, যেমন এয়ার, ওয়াটার অথবা অন্য যে কোনো মিডিয়াম দিয়ে এটা যাবে। এটা যাওয়ার সময় কি করবে, কম্প্রেশন হবে এবং রেয়ারফ্যাকশন হবে। তো আমরা কম্প্রেশন আর রেয়ারফ্যাকশন কথাটা বললাম। তো কম্প্রেশন জিনিসটা কি, যেটা কম্প্রেস হয়ে থাকবে, the molecule in the medium are pressed together. And rarefaction টা কি, যে the molecule in the medium that allow to spread apart, মানে একটা থেকে একটা মলিকুল আলাদা আলাদা থাকবে। আমি এখানে ছবিতে দেখো, ছবিতে এই কম্প্রেশনের যে পোর্শনটা, সেটা মলিকুল গুলা অ্যাটাচড হয়ে আছে একটা আরেকটার সাথে, আর রেয়ার ফ্র্যাকশন একটা একটা থেকে দূরে দূরে আছে। আচ্ছা, আশা করি এটা বুঝা গেছে। তো সাউন্ড যখন ট্রাভেল করবে তখন সে এরকম মিডিয়ামের যে কনসিস্টেন্সি, যে মিডিয়ামটা কি সলিড না মিডিয়ামটা এয়ার নাকি
মিডিয়ামটা লিকুইড, সেটার উপর ডিপেন্ড করে এই হচ্ছে রেয়ারফেকশন এবং কম্প্রেশনটা হবে। তো এরপরে আসলে আমি নামগুলা ভুলে যাচ্ছি বারবার। তো ইশরাত, তুমি কি এই ব্যাপারটা বুঝতে পারছো? জি ম্যাম, বুঝতে পেরেছি। কারণ এই ফিজিক্স চ্যাপ্টারটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এটা না জানলে না আমরা পরবর্তী জিনিসগুলো ধরতে পারবো না। তো যেহেতু জি ম্যাম, আমার বুঝতে পেরেছি। স্টুডেন্ট অল্প আছে, আমি এর জন্য আসলে নাম ধরেই বলতেছি জি ম্যাম, যে এই সমস্যা নেই। জিনিসগুলো না বুঝলে পরবর্তী ডিএমইউ কোর্স বা পরবর্তী যে কোর্সগুলো ওগুলা কিন্তু যাওয়া যাবে না। তো এখানে কোনো জায়গায় যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমার সাথে সাথে কোশ্চেনটা করাটাই বেটার। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। জাহিদ, আপনার কাছে একইভাবে আমার বলা উচিত, আপনি জিনিসটা বুঝতে পারছেন কিনা সাউন্ডের এই ট্রাভেলিংটা? জি ম্যাডাম, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা যাচ্ছি, তার মানে আমরা বুঝতে পারলাম যে সাউন্ডটা ট্রাভেল করার সময় আমার মিডিয়ামের কনসিস্টেন্সির উপর ডিপেন্ড করে এটার রিফ্রাকশন এবং কম্প্রেশনের মাধ্যমে এটা ট্রাভেল হবে। এখন এখানে দুইটা জিনিস দেখাচ্ছে, এখানে ওয়েভলেন্থ এবং অ্যামপ্লিটিউড ছবিটার নিচে দেখাচ্ছে। তো এই জিনিসগুলো আমরা পরবর্তীতে আসবো। এখন হচ্ছে আমরা যে আল্ট্রাসাউন্ডে আমরা যে বলতেছি সাউন্ড পাঠাচ্ছি, কিন্তু আমরা তো শুনতে পাচ্ছি না, তাই না? আল্ট্রাসাউন্ড করার সময় কি আমরা কোনো সাউন্ড শুনতে পাই? যখন আমরা ফিটাল হার্ট বিটটা আমরা পেশেন্টদের শোনাই তখন কিন্তু আমরা এটা শুনতে পাই, আদারওয়াইজ কিন্তু আমরা সাউন্ডটা শুনতে পাই না। তো আমাদের জানতে হবে যে অডিবল রেঞ্জটা আসলে কি। অডিবল রেঞ্জ হচ্ছে 20 হার্টজ টু 20 কিলো হার্টজ, এর মধ্যে যদি সাউন্ডটা হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা সেই সাউন্ডটা শুনতে পারি, মানে কোনো হিউম্যান সেই সাউন্ডটা শুনতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চারা অনেক সময় দেখা যায় যে হাই ফ্রিকোয়েন্সি, যেমন এখানে বলা আছে হিউম্যান ইনফ্যান্ট ক্যান অ্যাকচুয়ালি হেয়ার ফ্রিকোয়েন্সি স্লাইটলি হায়ার দেন 20 কিলো হার্টজ, মানে বাচ্চারা 20 কিলো হার্টজ এর চেয়েও বেশি শুনতে পারে। আর এখন আসলো যেটা হচ্ছে টাইপ অফ সাউন্ড। সাউন্ড কি কয় ধরনের হয়? সাউন্ড হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে সনিক ওয়েভ, দেন আল্ট্রাসাউন্ড ওয়েভ এবং হচ্ছে ইনফ্রাসনিক ওয়েভ। সনিক ওয়েভটাই হচ্ছে আমরা যেটা অডিবল রেঞ্জ, যেটা আমরা নর্মাল শুনে থাকি যে সাউন্ডটা, সেটাই, যেটা হচ্ছে 20 হার্টজ থেকে 20 কিলো হার্টজ। এটা একদম মনে রাখতে হবে। হ্যাঁ, এটা এটা ভোলা যাবে না। তো এটার মধ্যে আরো অনেক ধরনের সাউন্ড আমরা কিন্তু শুনি প্রতিদিনই, যেমন হচ্ছে ভাইব্রেটিং সিতার, গিটার, অর্গান পাইপ, ফ্লুট, সেনাই, এগুলো আমরা কিন্তু সব শুনতে পাই। এখন আল্ট্রাসাউন্ড ওয়েভ, এটা তো আমরা আসলে শুনতে পাই না এই ব্যাপারটা। এটা কেন শুনতে পাই না? কারণ এটা হচ্ছে হিউম্যান হেয়ারিং রেঞ্জের থেকে বেশি, যেমন এটা 20 কিলো হার্টজের থেকে বেশি আমার সাউন্ডটা ট্রাভেল করতেছে, এর জন্য আমরা এই সাউন্ডটা কিন্তু শুনতে পাচ্ছি না। এটা কেন হচ্ছে? আমরা আল্ট্রাসাউন্ড মেশিনের ভিতরে যে প্রবটা থাকে, যে হচ্ছে প্রব, আমরা তো জানি না, ট্রান্সডিউসার যেটা দিয়ে আমরা ঘুরাই ঘুরাই আল্ট্রাসাউন্ড করি, সেই প্রবের ভিতরে অনেকগুলো ক্রিস্টাল থাকে। এই যে এখানে লেখা আছে এক্সাম্পল হচ্ছে কোয়ার্টজ ক্রিস্টাল। এই ক্রিস্টাল গুলা ভাইব্রেশন হয়ে সাউন্ড ওয়েভটা পাস করে। সেই সাউন্ড ওয়েভটা যে পাস করতেছে সেটা হচ্ছে মোর দেন 20 কিলো হার্টজ। সেই তখনই গেলে তখনই শুধুমাত্র আল্ট্রাসনিক যে ইমেজটা ওটা তৈরি হয়। আর ইনফ্রাসনিকটা কি? এটা হচ্ছে 20 হার্টজের যে যদি কম হয় সেই ক্ষেত্রে সেই ওয়েভটাকে বলতেছে ইনফ্রাসনিক। এটা সাধারণত আমরা ভাইব্রেশন আকারে পেয়ে থাকি, যেমন আর্থকুয়েকের সময় যদি ভাইব্রেশন হয় সেইভাবে আমরা কিন্তু এটা পেয়ে থাকি। তো আমি একটু জাহিদ আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনি এই 3টা ওয়েভ সম্বন্ধে কি বুঝতে পারছেন কিনা? জি ম্যাডাম। আচ্ছা, তাহলে আমরা ইনফ্রাসনিকটা কোথায় পাচ্ছি, কিভাবে পাচ্ছি? আনমিউট করে কথা বলুন। ইসরাত আপু, আনমিউট করে কথা বলুন। জি ম্যাম, সরি ম্যাম।
ম্যাম বুঝতে পারিনি, কোশ্চেনটি বুঝতে পারিনি ম্যাম। তাহলে আমরা ইনফ্রাসনিকটা ব্যাপারটা কি, আমরা যেটা এতক্ষণ ধরে পড়লাম। ইনফ্রাসনিক হচ্ছে আমাদের নরমাল রেঞ্জ, যেটা 20 হার্জ থেকে 20 কে হার্জ, 20 নিচে যেই সাউন্ডটা সেটা হচ্ছে আমরা ইনফ্রাসনিক বলি। সেটাকে হচ্ছে আমরা শুধু ভাইব্রেশনটা ফিল করতে পারি, লাইক আর্থকোয়েক। হ্যাঁ, মানে আমাদের রেঞ্জ থেকে যে লোয়ার লিমিট তার থেকেও যদি কম হয় সেই ক্ষেত্রে। আচ্ছা, আমি আগাচ্ছি। এরপর হচ্ছে আল্ট্রাসাউন্ড আমরা আসলে কেন ইউজ করি। একটা হচ্ছে আমরা ডায়াগনস্টিক পারপাসে ইউজ করি, যে কোনো ধরনের ডিজিজ ডায়াগনোসিস করার জন্য আমরা মেডিকেল ইমেজ তৈরির জন্য আমরা ডায়াগনস্টিক আল্ট্রাসাউন্ড ইউজ করে থাকি। এরপর হচ্ছে থেরাপিউটিক, যেমন হিলিং টিস্যু, কোন টিস্যুকে হিল করার জন্য আমরা থেরাপিউটিক আল্ট্রাসাউন্ড ইউজ করি। এগুলো আমরা পরবর্তীতে আরো ইলাবোরেটলি করবো। সার্জিক্যাল আল্ট্রাসাউন্ড কি করি, এটা হচ্ছে যে কোনো ধরনের আমরা টিস্যু ব্রেকডাউনে ইউজ করি, যেমন রেনাল স্টোন ক্রাশ করার জন্য দেখা যায় যে অনেক সময় আল্ট্রাসাউন্ড ওয়েভ দেওয়া হয়। এখন আছে কিছু জিনিস আছে যেটা হচ্ছে আল্ট্রাসাউন্ড রিলেটেড, যেমন কি সাইকেল, ওয়েভলেন্থ, এগুলা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিস। সাইকেল জিনিসটা কি, এই যে নিচের ছবিটা আসি আমরা, এখানে বলছে ইজ এ কমপ্লিট ওয়েভ বিটুইন টু পিক or two other corresponding points on a wave, or the combination of one compression and one rarefaction. এই ছবিটা আসলে আমরা দেখতে পারবো যেটা হচ্ছে পিকে উপরের দিকে উঠছে ওইটা হচ্ছে আমার কম্প্রেশন, আর নিচে নেমে যাচ্ছে এটা হচ্ছে আমার, ধরে নেই এটা হচ্ছে আমার রেয়ারফ্রাকশন। তার মানে কি একটা কম্প্রেশন একটা রেয়ারফ্রাকশন দুইটা মিলে আমার কিন্তু একটা সাইকেল তৈরি হয়ে গেল। এই জিনিসগুলা না বুঝতে পারলে আমাকে সাথে সাথে বলতে হবে। হ্যাঁ, আর ওয়েভলেন্থ যেটা, সেটা আসলে কি, ইজ দ্য লেন্থ অফ এ কমপ্লিট সাইকেল। এই যে এখানে দেখাচ্ছে, এই যে এটা হচ্ছে শর্টার ওয়েভলেন্থ। শর্টার ওয়েভলেন্থ কি, দুইটার পিক থেকে, একটার পিক থেকে আরেকটা পিকের ডিস্টেন্স। আর লঙ্গার এখানে কেন বলতেছে, কারণ এখানে এই যে সাউন্ড ওয়েভটা গেছে সেটা কিন্তু দেখো যে বেশ খানিকটা দূরে, এজন্য এটাকে লঙ্গার ওয়েভলেন্থ বলে। এখন সাধারণত কি হাই ফ্রিকোয়েন্সি যেগুলো, যেমন ধরো থাইরয়েড, ব্রেস্ট, সুপারফিশিয়াল স্ট্রাকচার দেখার সময় আমরা হাই ফ্রিকোয়েন্সি আল্ট্রাসাউন্ড ট্রান্সডিউসার ইউজ করে থাকি। সেক্ষেত্রে আমাদের কি হবে, শর্টার ওয়েভলেন্থ হবে। এখানে এই ছবিটা এটাই দেখানো হয়েছে, হায়ার ফ্রিকোয়েন্সিতে শর্টার ওয়েভলেন্থ হচ্ছে। আর লো ফ্রিকোয়েন্সি আমরা মেইনলি ইউজ করি আমরা অ্যাবডোমেনাল আল্ট্রাসাউন্ড করার জন্য। তো সেই ক্ষেত্রে বা অফ স্কাইনি। ম্যাম সরি একটু, এটা হচ্ছে আমরা সুপারফিশিয়াল যে স্ট্রাকচার যেমন থাইরয়েড, ওইটাতে আমরা পাবো হচ্ছে শর্ট লেন্থের, শর্ট ওয়েভ লেন্থের এগুলা। হ্যাঁ, কারণ এটা তো আমরা হায়ার ফ্রিকোয়েন্সি ট্রান্সডিউসার ইউজ করতেছি, এখানে আমার ফ্রিকোয়েন্সি বেশি, এখানে আমরা অনেকগুলো আমাকে পাঠাইতে হচ্ছে ওয়েভ। আর আমার যেহেতু আমি অ্যাবডোমেন, মানে এটা ডিপার স্ট্রাকচার, হ্যাঁ, এখানে আমার দেখা যাচ্ছে লম্বা লম্বা ওয়েভ পাঠাতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, সেই জন্য এখানের ওয়েভ লেন্থটা হবে লঙ্গার আর এটার ওয়েভ লেন্থ হবে শর্টার। আমি জাহিদের কাছে জাহিদ কি এটা আমি একটু মাঝখানে কথা বলছি, সাউন্ডে মনে হয় কোনো একটা প্রবলেম হচ্ছে। আমি জীবন ভাইকে একটু বিষয়টা দেখতে বলছি। ভাইয়া একটু দেখেন তো কথাতে এরকম কেন হচ্ছে। জীবন ভাই, সাউন্ড কিন্তু মাঝে মাঝে ঝামেলা হচ্ছে, কি সমস্যা একটু দেখেন প্লিজ। এখানে সব ঠিক আছে, সমস্যা হচ্ছে ম্যাম যখন কথা বলছে তখন রিফ্লেক্ট আসতেছে। আমার কথা মনে রিফ্লেক্ট। ম্যামের ওইখানে কি দুইটা ওপেন করা? না না, এখন মনে হয় ঠিক আছে না? এখন তো ঠিক আছে, কিন্তু আপনি বুঝতে পারছেন তো যে মাঝখানে যে কিছু সমস্যা হচ্ছে, সময় কিন্তু প্রশ্নগুলো বোঝা যাচ্ছে না, আনসার গুলো একটু সমস্যা হচ্ছে, জন্য বললাম। আপু এটা মনে হয় ওই যে আমরা দুইজন একই রুমে ক্লাস করতেছি তো এই জন্য হয়তো। আচ্ছা আমরা দুইজন দুই রুমে ক্লাস করছি, দেখি ওটা হচ্ছে কিনা আবার। আচ্ছা সরি। ঠিক হ্যাঁ, আছে, ঠিক এটাই আছে। প্রবলেম হতে পারে। হ্যাঁ, কারণ হচ্ছে আপনাদেরও তো বুঝতে অসুবিধা হচ্ছে, ম্যাম প্রশ্নটা আবার উত্তরটা, এজন্য। ঠিক আছে, থ্যাংক ইউ সো এখন মাচ। ঠিক আছে, সরি।
নো না প্রবলেম। ম্যাম আপনি কন্টিনিউ করেন। ম্যাম এখন মনে হয় ঠিক আছে? হ্যাঁ, আমি জাহিদ আপনার কাছে জানতে চাচ্ছিলাম আপনি কি এই জিনিসটা বুঝতে পারছেন কিনা? জি ম্যাডাম, শর্ট ওয়েভ আর হচ্ছে লং ওয়েভ, যখন সুপারফিশিয়াল কোন স্ট্রাকচার ম্যাডাম আমরা দেখতে যাব, তখন হচ্ছে হাই ফ্রিকোয়েন্সিটা ইউজ করব। আর লং ওয়েভের ক্ষেত্রে যখন মানে ডিপি স্ট্রাকচার দেখতে যাব, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি লং ওয়েভটা ইউজ করব। আচ্ছা, তাহলে মানে কি আমার কি ওয়েভলেন্থটা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দা ফ্রিকোয়েন্সি হলো না? জি আমরা ম্যাডাম। বুঝতে পারলাম এটা? জি ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি বেটার আগাই। এরপরে হচ্ছে ফ্রিকোয়েন্সি, যে আমরা এই যে বারবার বলতেছি ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি জিনিসটা আসলে কি? ফ্রিকোয়েন্সি হচ্ছে ইজ দ্য নাম্বার অফ ওয়েভ অর ভাইব্রেশন দ্যাট অকার ইন 1 সেকেন্ড, মানে যে একটা সেকেন্ডের মধ্যে যে কয়টা ওয়েভ হচ্ছে, হ্যাঁ, নাম্বার অফ ওয়েভ অথবা ভাইব্রেশন হচ্ছে, সেটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সির ইউনিটটা হচ্ছে হার্টজ। তার মানে কি 1 হার্টজ সমান সমান 1 সাইকেল পার সেকেন্ড। ঠিক আছে, এখন ডায়াগনস্টিক আল্ট্রাসাউন্ডে কি আমরা 2 to 20 মেগাহার্টজ ইউজ করে থাকি। অনেক জায়গায় দেখা যায় যে অনেক বইতে এটা আছে 3 to 18 মেগাহার্টজ, দুইটাই কারেক্ট। হ্যাঁ, এখন 1 কিলো হার্টজ সমান সমান কি 1000 হার্টজ, 1 মেগাহার্টজ সমান সমান 1 crore হার্টজ, এটাও 10 to the power 6 হবে। হ্যাঁ, 10 to the power 6 হার্টজ, একটু সাইডে আপনারা লিখে রাখেন 10 to the power 6 হার্টজ। ফ্রিকোয়েন্সিটা তাহলে কি সময়ের সাথে ডিপেন্ড করতেছে, ইনভার্সলি রিলেটেড হচ্ছে, তাই না? সময় বাড়লে ফ্রিকোয়েন্সি কমতেছে, আবার ফ্রিকোয়েন্সি বাড়লে সময় কমতেছে। এই জন্য আমরা ফ্রিকোয়েন্সি সমান সমান বলতেছি 1/3 পিরিয়ড। এটাকে আমরা বুঝতে পারছি? জি ম্যাডাম, বুঝতে পেরেছি। কারণ এই জিনিস আমি বারবার বলতেছি, এই জিনিসগুলা পরবর্তীতে আমি জানি না আপনাদের টার্গেট কি, আল্ট্রাসাউন্ডের যদি পরবর্তী আপনারা যে কোনো কোর্সে যেতে হলে এই জিনিসগুলা খুব ভালো করে জানতে হবে অ্যাকচুয়ালি, না হলে ফার্দার কোনো এক্সামই ক্লিয়ার হওয়ার সম্ভাবনা খুবই কম যদি ফিজিক্স না জানা যায়। আচ্ছা, এরপরে হচ্ছে স্পিড অর ভেলোসিটি অফ দা ওয়েভ। যেহেতু এটা সার্টিফিকেট কোর্স, এখানে বায়োফিজিক্স এর পার্টটা কিন্তু ছোট। হ্যাঁ, জাস্ট হেড মানে এইগুলা যাতে আপনারা জানতে পারেন সেই অনুযায়ী এখানে কিন্তু টাচ করে দেওয়া হচ্ছে। স্পিড অর ভেলোসিটি অফ দা ওয়েভ, আমরা যে বলতেছি সাউন্ডটা ট্রাভেল করতেছে, এখন সেটা আসলে কি, এখানে দুইটা কথা আছে, স্পিড অর ভেলোসিটি। ভেলোসিটিটা কি, সেটার মধ্যে আমার একটা ডিরেকশন থাকবে প্লাস হচ্ছে স্পিড থাকবে, মানে আমি জানি যে সে এখান থেকে এই পর্যন্ত যাবে, একটা লোকেশনটা এক্সাক্ট থাকবে, সেটা হচ্ছে আমার ভেলোসিটি। আর স্পিড যেটা, সেটার মধ্যে আসলে লোকেশনটা আমার ডেফিনিট থাকে না, মানে লোকেশনটা আমার এক্সাক্ট থাকে না। তার মানে কি ভেলোসিটিটাই নিয়ে আমরা মেইনলি এখানে কথা বলবো, ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ পজিশন অফ অ্যান অবজেক্ট উইথ টাইম। টাইমের সাথে যে অবজেক্ট, কোন একটা অবজেক্টের যে চেঞ্জিংটা হবে সেটাকেই বলতেছে আমরা ভেলোসিটি। এটা হচ্ছে কুইকনেস অফ মোশন অর অ্যাকশন ইজ কল্ড ভেলোসিটি। ভেলোসিটির একটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে ভেলোসিটি ইজ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি ইনটু ওয়েভলেন্থ। ওয়েভলেন্থকে আমরা সাধারণত এই চিহ্নটা দিয়ে বোঝায় থাকি, এটাকে বলা হয় ল্যামডা। ম্যাম, জি, একটা কোশ্চেন ছিল, এই যে একটু আগে বললেন যে ভেলোসিটি ইজ ইকুয়াল টু, আমরা বুঝি যে ডিরেকশনও বলবে প্লাস স্পিডটাও বলবে। হুম হুম। তো সেই ক্ষেত্রে যে ফ্রিকোয়েন্সি যেটা আর ওয়েভলেন্থ যেটা, এই দুইটা কি হচ্ছে ডিরেকশন আর স্পিড কে কোনোভাবে রিপ্রেজেন্ট করছে, নাকি ওটা আলাদা বোঝানোর জন্য? আমি এটা তো একটা থিওরি। আমি কোশ্চেনটা বুঝি নাই। তুমি কি ভেলোসিটি হচ্ছে ম্যাডাম ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থের কম্বিনেশন যেটা আসবে সেটা। হ্যাঁ, আর একটু আগে বললেন যে ভেলোসিটি হচ্ছে আবার বোঝাবে হচ্ছে ডিরেকশন আর স্পিড কে।
না না না, ভেলোসিটিতে অ্যাকচুয়ালি কি থাকে, আমার কোন সাউন্ড ওয়েভটা আচ্ছা আচ্ছা, কোন দিকে যাচ্ছে। দিকে আমার যাচ্ছে, আমি আচ্ছা বুঝতে আমি পেরেছি। আছি এখন মিরপুরে, আমি কি উত্তরার দিকে যাচ্ছি না আমি মতিঝিলের দিকে যাচ্ছি, জি হ্যাঁ, ম্যাম। এবং আমি কিভাবে যাচ্ছি, মানে কত দ্রুত যাচ্ছি, আমি কি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি না আমি কোনো বাস বা মেট্রোতে যাচ্ছি। জি ম্যাম, বুঝতে পেরেছি। এটা হচ্ছে মেইনলি ভেলোসিটি। আর স্পিড যেটা, সেটা যে কোনো দিকে হইতে পারে, এটা কোনো ডিরেকশন থাকবে না, এক্সাক্ট কোনো লোকেশন পয়েন্ট থাকবে না, যেমন ওই জায়গায় যে আমাকে পৌঁছাইতে হবে। আর এই যে ইকুয়েশনটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, এখান থেকে অনেক ধরনের অঙ্ক থাকে, ম্যাথ থাকে, তো এই ইকুয়েশনটা আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, ভেলোসিটি ইজ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি ইনটু ওয়েভলেন্থ। তাহলে আমরা কি ওয়েভলেন্থ, কারো কিছু জানার আছে? না, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু আগাই। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসো ইম্পিডেন্স। ইম্পিডেন্সটা কি? এটা হচ্ছে রেজিস্ট্যান্স অফার্ড বাই টিস্যু অফ টু দা মুভমেন্ট অফ দা পার্টিকেল কজড বাই আল্ট্রাসাউন্ড ওয়েভ। মানে এখন আমি যে সাউন্ডটা আমার বডির ভিতর দিয়ে পাস করতেছি, এখন টিস্যু সে তো রিয়াক্ট করবে, তাই না, সে রেজিস্ট্যান্স ডেভেলপ করবে, সেটাকে আমরা ইম্পিডেন্স আকারে বলতেছি। যে এই জিনিসটা যে সে যে রেজিস্ট্যান্স দিচ্ছে, এক এক টিস্যু এক এক ধরনের ক্যারেক্টারিস্টিক শো করবে, সেটাকে আমরা বলতেছি ইম্পিডেন্স। যেমন যদি আমার বোনসের ভিতর দিয়ে যায় তাহলে এক ধরনের হবে, সফট টিস্যুর ভিতর দিয়ে মানে আমার যদি অর্গানের ভিতর দিয়ে যায় তাহলে আমার এক ধরনের ইম্পিডেন্স হবে। তো এটাকে আমরা সাধারণত এই জেড দিয়ে প্রকাশ করে থাকি, জেড ইকুয়াল টু পি ইনটু সি, মানে হচ্ছে সিটা হচ্ছে স্পিড, এখানে এটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে সফট টিস্যুর জন্য 1.54 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর হচ্ছে জেড হচ্ছে অ্যাকোস্টিক ইম্পিডেন্স বললাম, আর যে পিটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেনসিটি। জেডটা কি সবসময় কনস্ট্যান্ট? পয়েন্ট না, জেড 0004? না, জেড হচ্ছে অ্যাকোস্টিক ইম্পিডেন্স, এটা তো এক একটা টিস্যুর জন্য এক এক রকম হবে। যেমন জি। বোনসের জন্য নিচে দেওয়া আছে 7.8, আবার জি। এআর এর জন্য হচ্ছে 0.0004। আর স্পিড যেটা, সেটা সাধারণত সফট টিস্যুর জন্য আমরা 1.54 বলে থাকি। তো এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট স্পিড, এটা হচ্ছে সফট টিস্যুর জন্য, এটা আমরা পরবর্তীতে আসবে, এইগুলা জিনিসগুলো আসবে। আর ডেনসিটি হচ্ছে আমার এই যে টিস্যুটা যাচ্ছে এটা কি ডেন্স কিনা, আমরা বলি না ডেনসিটি বেশি, কোনোটার ঘনত্ব বেশি কোনোটার ঘনত্ব কম, সেটার উপরে ডিপেন্ড করবে। জি। আচ্ছা, impedance varies in different substance or medium. Sound wave travel better in solid and liquid media than air or gas. মানে এখানে কি বলতেছে যে সাউন্ড ট্রাভেল করবে সলিড মিডিয়াম অথবা লিকুইড মিডিয়াতে বেশি, এয়ার অথবা গ্যাসের চেয়ে। এর জন্য বোনসের এই ক্ষেত্রে কিন্তু আমার বেশি আসছে 7.8, এয়ারের ক্ষেত্রে আমার কম 0.0004, অনেক কম। তাহলে আমার এখানে কোশ্চেন হচ্ছে সাউন্ডটা তাহলে ট্রাভেলিং কোথা দিয়ে বেশি করবে, কোনো কঠিন মাধ্যমে, সলিড মিডিয়াম। ভিতর দিয়ে বেশি ট্রাভেল করবে নাকি আমার ফ্লুইডের মধ্যে দিয়ে বেশি ট্রাভেল করবে? সলিডে, দেন সলিড ফ্লুইডে, মিডিয়াম। দেন হচ্ছে এয়ারে। প্রথমে সলিডে করবে, তারপরে দেন হচ্ছে লিকুইড, প্রথমে সলিডে, দেন লিকুইড, দেন হচ্ছে এয়ার। তারপরে এয়ার। আচ্ছা, জাহিদ কি বলতেছে? জি ম্যাডাম, এটাই বলতেছিলাম, সবচেয়ে বেশি সলিডে ওয়েভটা বেশি তাড়াতাড়ি যাবে আর কি। আচ্ছা, দেন আমি এটার লিকুইডে। অ্যান্সার এখন দিব না, আমি আর একটু পড়াবো, তারপরে জি ম্যাডাম। আশা করি আপনারা এটার অ্যান্সার আপনারা নিজেরাই পেয়ে যাবেন, ঠিক আছে? জি ম্যাডাম। আচ্ছা, একটু মনে হয় কঠিন লাগতেছে না? একটু। আমি মানে যথেষ্ট চেষ্টা করতেছি যাতে একটু সহজ ভাবে বোঝানো যায়, কারণ এই জিনিসগুলো আসলে মানে এই জিনিসগুলো মনে রাখা কঠিন। হ্যাঁ, তো যতটুকু সহজ ভাবে বোঝানো যায় আমি, তারপর আমি এই যে কোশ্চেনটা করলাম এটা মাথায় থাকবে, আমরা একটু পরে এটার অ্যান্সার পেয়ে যাব। হ্যাঁ, তো আমরা এরপরের টার্ম গুলাতে যাই।
এরপর টার্ম হচ্ছে ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি মানে তো আমরা বুঝতেছি যে কোন জিনিসটা ইন্টেন্স বেশি, মানে কোন একটা পিক লেভেল, তাই না? Intensity is the amount of energy per second that passes through a specific area. বা loudness মানে সবচেয়ে বেশি ইন্টেন্স কোন জায়গায় আমার এনার্জিটা যাচ্ছে পার সেকেন্ডে, মানে সবচেয়ে বেশি ইন্টেন্সিটিটা কি, আমার লাউডনেসটা কি, বা আমার কোন লেভেলে আমি সবচেয়ে বেশি পিকে পাবো, সেটাকে আমরা এখানে ইন্টেন্সিটি আকারে বলতেছি। মিডিয়ামটা আমরা বুঝতেই পারতেছি যে আসলে কোন 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 ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে জিনিসটা পাস করতেছে, এটাই মিডিয়াম। এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে পালস ডিউরেশন। এটা কি জিনিস? এটা হচ্ছে ইট ইজ দ্য টাইম টেকেন ফর পালস অর শর্ট ওয়েভ। ইট ইজ ইনভার্সলি প্রপোর্শনেট টু দ্য ফ্রিকোয়েন্সি। মানে ফ্রিকোয়েন্সি বাড়লে আমার পালস ডিউরেশনটা কমে যাচ্ছে। এখন এই যে পালস যে ডিউরেশন বলতেছে, এটাকে আমরা বুঝতে পারলাম? যদি ফ্রিকোয়েন্সি বাড়ে সেক্ষেত্রে আমার পালস ডিউরেশনটা কমে যাবে, মানে যে হাই ফ্রিকোয়েন্সিতে যে আমরা ওয়েভ গুলা পেয়েছিলাম শর্ট লেন্থে সেটা। পালস ডিউরেশনটা আমরা যেটা পিডি, এটাকে আমরা বলি অন টাইম। হ্যাঁ, পাশে একটু লিখে রাখতে হবে অন টাইম। এটাতে অন টাইম থাকে, মানে আমার যে কোনো এই যে ইট ইজ দ্য টাইম টেকেন ফর পালস অর শর্ট ওয়েভ, মানে একটা শর্ট ওয়েভ অতিক্রম করার জন্য যে পরিমাণ সময়ের আমার দরকার হচ্ছে, ডিউরেশন দরকার হচ্ছে, সেটাই হচ্ছে আমার পালস ডিউরেশন। এখানে কি মানে দুইটা কম্প্রেশনের মাঝখানে যেই টাইমটা সেটাকে বোঝানো হচ্ছে, কিংবা দুইটা রিয়ার ফ্র্যাকশনের মাঝখানে যে টাইমটা, মানে একটা সাইকেল ফিল আপ হতে যে সময়টা, পুরো একটা কমপ্লিট হতে আমার যে ডিউরেশনটা লাগতেছে, যে সময়টা লাগতেছে ওইটা। এখন আমার যদি ফ্রিকোয়েন্সি বেড়ে যায় তাহলে কি হচ্ছে, আমার যেহেতু সুপারফিশিয়াল স্ট্রাকচার, সময়টা বেশি লাগবে। ফ্রিকোয়েন্সি বেড়ে গেলে সময় বেশি লাগবে, ফ্রিকোয়েন্সি বেড়ে গেলে সময়টা কম লাগবে, শর্ট। হ্যাঁ, কারণ হচ্ছে আমি সুপারফিশিয়াল স্ট্রাকচারে আমি কি বলছি, হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সডিউসার ইউজ করি আমি, তাই না? থাইরয়েডের ক্ষেত্রে আমি বলতেছি, যেমন থাইরয়েডটা কিন্তু আমার সুপারফিশিয়াল স্ট্রাকচার, এখানে আমি হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সডিউসার ইউজ করলাম, তাহলে কি এখান থেকে এর ভিতরে যেতে কি বেশি সময় লাগবে না কম সময় লাগবে? কম সময় লাগবে। কম সময় লাগবে। আর অ্যাবডোমেন আমি ইউটেরাস দেখবো, লিভার বেশি। দেখবো, সেক্ষেত্রে কি আমার বেশি টাইম লাগবে না? সিনার্জি পেনিট্রেশনের এটা বেশি লাগবে। সেক্ষেত্রে এর জন্যই বলছি যে ফ্রিকোয়েন্সি কিন্তু সেক্ষেত্রে তাহলে কমে যাচ্ছে, আমার এত হাই ফ্রিকোয়েন্সি দরকার নেই। বুঝতে পারছি আমি? জি ম্যাডাম। এইগুলাই কঠিন, এই জিনিসগুলা না বুঝতে পারলে আমি যতবার মন চায় তোমরা কোশ্চেন করো, কোনো সমস্যা নাই। এরপরে হচ্ছে পালস রিপিটিশন পিরিয়ড, এটা আর একটা ইম্পর্টেন্ট জিনিস। আমি যেগুলো ইম্পর্টেন্ট বলবো একটু স্টার মার্ক করে রাখতে হবে। হ্যাঁ, পিআরপি অথবা পিপি দিয়ে এটাকে আমরা এক্সপ্লেইন করি। এটা হচ্ছে ইন্টারভেল অফ টাইম ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ওয়ান পালস এন্ড টু দ্য বিগিনিং অফ দ্য নেক্সট পালস, মানে একটা পালস শেষ হওয়ার পরে আরেকটা পালস শুরু হওয়া পর্যন্ত, মানে একটা বিগিনিং থেকে আরেকটা পালসের বিগিনিং পর্যন্ত যে সময়টা, এটাকে বলতেছি পালস রিপিটিশন পিরিয়ড। ইশরাত, আমরা যে এই যে সাউন্ড ওয়েভ গুলা পাঠাচ্ছি, আমি উপরে যে একটা ছবি দেখাচ্ছিলাম যে যাচ্ছে, আমরা কিন্তু এটা একটা পালস ছিল, এরকম অনেকগুলা পালস আমার যাবে, একটা পালস এরকম যাবে, আবার একটু পরে যে আবার আরেকটা পালস এভাবে যাবে, এই ছবিগুলো আমাদের পরে আছে। তো সেই ক্ষেত্রে একটা শুরু থেকে আরেকটা শুরু পর্যন্ত, তাহলে আমি যদি সুপারফিশিয়াল স্ট্রাকচার দেখতে চাই তাহলে আমার পালস রিপিটিশন পিরিয়ডটা কি শর্টার হবে না লঙ্গার হবে? রিপিটিশন পিরিয়ডটা সুপারফিশিয়াল মানে শর্টার হবে। আর যদি আমরা ডিপ স্ট্রাকচার দেখতে চাই তাহলে ম্যাডাম লঙ্গার হবে, যেতে সময় লাগবে। ঠিক আছে, জাহিদ, কি আমরা বুঝতে পারছি ব্যাপারটা? জি ম্যাডাম, বুঝতে পেরেছি। আচ্ছা, এটা সামনাসামনি ক্লাস হলে এটা আর ভালো বোঝানো যেত, একে বোঝানো যেত, তাহলে আরো ভালো মনে থাকতো। হ্যাঁ,
তো এটা হচ্ছে আমার একটা পালস শেষ হয়ে যাবে আর একটা পালস শুরু হবে। এই শেষ প্রথম যে পালসটা শুরু হয়েছে এবং পরবর্তী পালসের মধ্যবর্তী যে সময়টা সেটা। তাহলে আমরা সুপারফিশিয়াল স্ট্রাকচার দেখতে গেলে তো আমার একটা পালস শেষ হওয়ার পরে লঙ্গার আমার গ্যাপের কোনো দরকার নেই, আরেকটা পালস শুরু হয়ে যাচ্ছে। আর যখন আমি ডিপ স্ট্রাকচার দেখতে যাচ্ছি তখন আমার পালস রিপিটেশন পিরিয়ডও বেড়ে যাচ্ছে। জি বুঝা গেছে? এই তো তোমরা আরডিএমএস ও পাস করে ফেলবো, সমস্যা নেই ইনশাআল্লাহ, যদি টার্গেট থাকে। এরপরে আমাদের যে পরবর্তীটা সেটা হচ্ছে অ্যাটেনুয়েশন। এতক্ষণ তো আমরা বললাম যে প্রথমে আমরা বললাম সাউন্ড কিভাবে ট্রাভেল করলো, তারপরে আমরা বললাম টিস্যু কিভাবে রিঅ্যাক্ট করলো। এখন কি হচ্ছে, এখন এই যে অ্যাটেনুয়েশনটা কি, এটা হচ্ছে গ্রাজুয়াল উইকেনিং অফ দ্য সাউন্ড ওয়েভ। কারণ সাউন্ড ওয়েভটা আমার যখন ট্রাভেলিং করতেছে, মানে অতিক্রম করতেছে রাস্তা, তখন সে আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জিনিসটাই হচ্ছে এটা। এটা attenuation is the reduction in the intensity of ultrasound wave as it travel through a medium. আস্তে আস্তে সে তার শক্তি ক্ষয় করতেছে, শক্তি শেষ হয়ে যাচ্ছে। এখন আমি যদি অনেক দ্রুত দৌড়ানো শুরু করি, একটু পরে কি আমি আর ওইভাবে দৌড়াইতে পারবো? আস্তে আস্তে আমার দৌড়ানো কমে যাবে, আস্তে আস্তে আমার দুর্বল হয়ে যাব, আস্তে আস্তে আমার সাউন্ড তো সেম জিনিস। প্রথমে যে ফোর্সে যাবে সেই ফোর্সটা সে থাকবে না, কারণ এরপরে সে কি করবে, টিস্যুর সাথে রিয়াকশন করবে, বিভিন্ন জিনিসের ভিতর দিয়ে তার যেতে হবে, তার বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। তখন কি হবে, তার ওই যে স্ট্রেংথটা সেটা আস্তে আস্তে সে হারায় ফেলবে। এটাকে আমরা বলতেছি অ্যাটেনুয়েশন। এখানে কি কি হতে পারে, যেমন অ্যাটেনুয়েশন রেজাল্ট ফ্রম অ্যাবজর্পশন, মানে কিছুটা শক্তি শোষণ করে ফেলবে। এটা মোস্ট হয়, মানে প্রায় 80% সাউন্ডটা এখানে অ্যাবজর্ব হয়ে যায়। আর 20% হয় হচ্ছে রিফ্লেকশন, মানে সে কোনো একটা টিস্যুর সাথে ধাক্কা ফেরত আসে। আবার স্কেটারিং, যেমন যদি ব্লাডের ভিতর দেখতে যায় সে কি করবে, এটা ছড়ায় যাবে। স্কেটার মানে ছড়ায় যাবে। ছড়া যাও। অথবা বিম ডাইভারজেন্স, মানে একভাবে যাচ্ছিল ওখান থেকে বেঁকে আর একভাবে চলে যাবে। এখন আল্ট্রাসাউন্ড করতে গেলে আমরা অনেক ধরনের আর্টিফেক্ট দেখতে পাই। হ্যাঁ, মানে আমরা ফলস জিনিস দেখতে পাই। দেখা যাচ্ছে আসলে লিভারটা এখানে থাকার কথা, মানে লিভারের নিচে আমরা লিভার দেখতে পাই, লিভারের মতো একটা স্ট্রাকচার। তারপরে দেখা যাচ্ছে যে কোনো পাথর, আমার স্টোন আছে বডিতে, ওইটার নিচে আমরা শ্যাডো দেখতে পাচ্ছি, কিন্তু আমার বডির ভিতরে কি এরকম কোনো ছায়া আছে নাকি? আমার বডির ভিতরে তো এরকম কিছু নাই। তারপরে ইউরিনারি ব্লাডারের নিচে আমরা দেখা যায় আমরা অনেক ব্রাইটনেস দেখতে পাই, অনেক সাদা দেখা যায়। আমার কোনো সিস্টেম স্ট্রাকচারের নিচে যেমন সাদা দেখতে পাচ্ছি, আমার বডির ভিতরে তো আর এইগুলা নাই। এই জিনিসগুলো সবই হচ্ছে আর্টিফেক্ট, মানে ফলস একটা ইমপ্রেশন দিচ্ছে আমার এই জিনিসটা। এটা কেন, এটার গুরুত্ব আছে। এই জিনিসটা দিয়ে আমরা কিন্তু ডিজিজও ডায়াগনোসিস করতে পারছি। যখন এই পাথর আছে, পাথর থাকা মানে কি, পাথরের পাশে একটা ছায়া পড়বে স্বাভাবিক, তার মানে কি এটা দিয়ে আমরা বুঝতে পারি ওখানে পাথরই আছে, অন্য কিছু নাই। আবার যখন কোনো ফ্লুইড আছে তার ওই পাশে, যেমন পানির কোনো একটা সিস্ট আছে, তখন ওই পাশে আমরা দেখা যাচ্ছে ইনহ্যান্সমেন্ট বলে আমরা সাদা ব্রাইট একটা স্ট্রাকচার দেখা যায়, আমি পরবর্তীতে দেখাচ্ছি। তো তার মানে কি আমরা ওইটা দেখে বুঝতেছি কি ওখানে সিস্টই আছে, অন্য কিছু নাই। তার মানে কি আর্টিফেক্টটা আমাদের ডায়াগনোসিসে হেল্প করে। ম্যাডাম হচ্ছে অনেক সময় ইউরিন ইনফেকশনে বলে ব্লাডারের যে নিচের জায়গাটা যে সাদা হয়ে থাকে, সাদা সাদা অনেক স্পট দেখা যায়, বলে যে সিস্টাইটিস। ইউরিন ইনফেকশনে যেটা হয়, নিচের জায়গা সাদা হয় না, ওয়ালটা থিকেন হয়ে যায়। ওয়ালের যে লেনটা, যে কোনো ইনফ্লামেশন হলে কি হয়, টিস্যুটা আমার ওখানে হয়, ওয়ালের মধ্যে ইনফ্লামেশন হয়, ওয়ালটা আমার হচ্ছে থিকনেসটা বেড়ে যায়, ইরেগুলার হয়ে যায়। তারপর দেখা যায় ইউরিনারি ব্লাডারের ভিতরে ছোট ছোট সাদা সাদা স্লাস পাওয়া যায়, মানে ডেব্রিজ বলি আমরা, ইকোজেনিক ডেব্রিজ পাওয়া যায়। ওগুলার দেখে আমরা তখন বলি আইদার সিস্টাইটিস অথবা ইউটিআই হচ্ছে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এরকম আমরা একটা ডায়াগনোসিস দিয়ে দিই পেশেন্টকে। তো এগুলো যখন আমরা অর্গান স্পেসিফিক পড়াবো তখন আরো ডিটেলস আমরা যাব।
তো আমরা অ্যাটেনুয়েশন তো বুঝতে পারছি আশা করি। জি জি ম্যাডাম। ম্যাডাম। ঠিক আছে, এর পরবর্তীতে আমার হচ্ছে কি জিনিস, 6 different interaction that are responsible for attenuation of ultrasound beam। আর আমরা এটা আগেই পড়লাম কি কি কারণে আমার এই যে আল্ট্রাসাউন্ডে অ্যাটেনুয়েশন হচ্ছে, যেমন অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে, এটা পাশে একটু লিখে রাখতে হবে 80%। আচ্ছা, আমি ক্লাসের পরে আমি স্টাডি মেটেরিয়াল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, জি ক্লাসের পরে আজকে ফার্স্ট ক্লাস তো আমি আগে দিতে পারি নাই, এরপরে আমি যখন আগে যদি দিয়ে দিই একটু প্রিন্ট আউট করে নিতে হবে যদি অনলাইনে হয়, অফলাইন হলে তো হার্ড কপি পাওয়া যাবে, তখন ওই যে লিখে রাখতে একটু সুবিধা হবে। হ্যাঁ, অ্যাবজর্পশন হবে আমার বডিতে কত পার্সেন্ট, 80%। রিফ্লেকশন হবে, স্কেটারিং হবে, এই মেইনলি তিনটাই হয় আর কি। তো এইগুলা বাকি দুইটা মিলায় হচ্ছে 20%। 20%। একটা হচ্ছে রিফ্লেকশন আর একটা কিন্তু রিফ্রাকশন, দুই জিনিস। হ্যাঁ, এগুলো আমরা পরবর্তীতে যদি আমরা আরো বড় কোর্সে ভর্তি হন আপনারা তখন জানতে পারবেন। তারপরে হচ্ছে ডিফ্রাকশন, এগুলো আপাতত দরকার নাই, এগুলা সিএমইউ কোর্সের জন্য দরকার নেই, আমরা শুধু নামটা জেনে রাখলাম। হ্যাঁ, এখন কিছু জিনিস আছে অ্যাটেনুয়েশনের মধ্যে, যেমন আমার অ্যাকোস্টিক বিম। এটা কি জিনিস? এটা হচ্ছে বিম অফ আল্ট্রাসাউন্ড ওয়েভ প্রোডিউসড বাই দ্য ট্রান্সডিউসার। মানে এই যে আমার যে বিমটা বা সাউন্ড ওয়েভটা পাস হচ্ছে এটাকে আমরা অ্যাকোস্টিক বিম বলতেছি। অ্যাকোস্টিক কেন বলতেছি? এটার মাধ্যমে তো আসলে আমরা ইমেজ দেখতে পাবো, তাই না? জি ম্যাডাম। এই কারণে আমরা এটা অ্যাকোস্টিক বিম বলতেছি, যে ওয়েভটা পাঠাচ্ছি ওটাকে তারা বলতেছে। এরপর অ্যাকোস্টিক এনহ্যান্সমেন্ট, এটা হচ্ছে কি আমি ওই আগেই বলে আসলাম, দ্য ইনক্রিজ ইকোজেনিসিটি বা ইকো ব্রাইটনেস অফ টিস্যু দ্যাট লাই বিহাইন্ড দ্য স্ট্রাকচার দেন causes little or no attenuation of the ultrasound wave। ঠিক আছে, মানে কি আমার ভিতরে ফ্লুইড আছে, রাইট? তো আমার ফ্লুইডের ভিতর দিয়ে কি আমার আল্ট্রাসাউন্ড বিম পাস করতে পারবে না পাস করতে পারবে না? পারবে। হুম। পানির মধ্যে ম্যাডাম, ফ্লুইডের মধ্যে দিয়ে তো পাস করতে পারবে। ফ্লুইডের মধ্যে দিয়ে যদি পাস না করতে পারতো তাহলে কি আমরা ইউটেরাস দেখতে পারতাম ইউরিনারি ব্লাডারের নিচে? সহজ ভাবে মনে রাখতে হবে। হ্যাঁ, এইভাবে সহজ ভাবে মনে রাখতে হবে যে আমরা ইউটেরাস দেখি মানে কি আমাদের ইউরিনারি ব্লাডার পাস করে যায় কিন্তু আমরা দেখতেছি, আদারওয়াইজ কিন্তু আমরা দেখতে পারবো না। এটা নিয়ে অনেকেরই পরীক্ষার সময় ঝামেলা হয়। হ্যাঁ, তার মানে কি আমার এটা দিয়ে আমার পাস করতে পারবে, এখানে আমার কিন্তু অ্যাবজর্পশন হচ্ছে না, এর জন্য এখানে বলতেছি লিটল অর নো অ্যাটেনুয়েশন। ঠিক আছে, তো এর জন্য কি হচ্ছে আমরা ব্রাইট দেখতে পাচ্ছি, মানে সাউন্ড ওয়েভটা এর জন্য আমার ওই জায়গাটা আরো চকচকা হয়ে যাবে, ব্রাইটনেস তো মানে একদম ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমাদের পরবর্তী যেটা সেটা হচ্ছে অ্যাকোস্টিক শ্যাডোইং। এটা হচ্ছে the decreased echogenicity of tissue that lie behind a structure that causes marked attenuation of ultrasound wave, usually appear posterior to hard dense object, which causes more obstruction of beam. It is opposite to acoustic enhancement. মানে এটার ভিতর দিয়ে দেখা যাচ্ছে অ্যাটেনুয়েশন এত বেশি পরিমাণে হয়ে যাবে সাউন্ড বিম আর পাসই করতে পারবে। এই কারণে কি পরবর্তী যে স্ট্রাকচার জিনিসগুলো আমরা কিছুই দেখতে পারবো না, অন্ধকার হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? স্টোনের ক্ষেত্রে কি এরকম হয়? সরি, মানে যদি স্টোন থাকে সেই ক্ষেত্রে কি এরকম হতে পারে? হ্যাঁ হ্যাঁ, আমার স্টোন থাকলে কি আমরা পিছনেরটা দেখতে পারবো? আমরা একটা পাথরের সামনে দাঁড়ায় আছি, আমরা একটা ওয়ালের সামনে দাঁড়ায় আছি, পিছনের জিনিস কি আমরা দেখতে পারবো? না, ওই সেই ক্ষেত্রে কি শ্যাডো পাবো? শ্যাডো পাবো, আমরা অন্ধকার পাবো, মানে আমার সাউন্ড বিমটা পাস করতে পারে না। তো আমি এখন আসি কোশ্চেনটা আবার আগের কোশ্চেনটায় ফেরত আসি, তাহলে আমার বডির কোন পার্টটা দিয়ে বেশি হচ্ছে? লিকুইড ম্যাডাম। লিকুইড। তার মানে আমার বোনস এর ভিতর দিয়ে কি আমার কি ইম্পিডেন্স বেশি হচ্ছে, আচ্ছা, কিন্তু আমার কিন্তু সাউন্ড ওয়েভ বোনস এর ভিতর দিয়ে পাস করতেছে না। পাস হচ্ছে না। তাহলে মানে কি আমরা একটু আগে ভুল বলছিলাম, রাইট? জি ম্যাডাম।
আমরা কি বুঝতে পারছি? জাহিদ মনে হয় একটু কনফিউজ, আই থিঙ্ক ওনার মাথায় কিছু ম্যাডাম একটা ম্যাডাম ওয়েভটা তো পাস করার ক্ষেত্রে মিডিয়াম হিসেবে বোনসটা ভালো মানে কাজ করে, কিন্তু রিফ্লেকশনের কারণে হয়তোবা মানে আমরা মানে পাস করাটা দেখতে পারি না, ওটা শ্যাডোটা দেখতে পাই, তাই তো? আমরা পাস করা দেখবো কেন? আমার পাস তো করেই না, তো আমি দেখবো কিভাবে? জি ম্যাডাম, বুঝতে পারছি। এখানে কি বলছে দেখো, the tissue or structure that offer little obstruction to the ultrasound wave that therefore be used as a route of না এটা তো sorry এটা না, the decrease echogenicity of tissue that lie behind the structure that causes marked attenuation of ultrasound wave usually appear posterior to hard dense object which causes more obstruction of beam, মানে এত বেশি obstruction দিচ্ছে, বাধা দিচ্ছে যে বিমটা আমার পাসই করতে পারবো না। জি। তাহলে কি আমি দেখতে পারবো? আমি তো দেখতে পারবো না। না। আমার তার মানে কি, আমার কোনো হার্ড অবজেক্টের পিছনে আমি কোনো স্ট্রাকচার দেখতে পাই না, তখন আমার কি করতে হবে? প্রফটা একটু ঘুরায় ধরতে হবে, চেঞ্জ পজিশন। পিছন দিক থেকে অনেক সময় দেখা যায় যে লিভারের দেখতে যে অনেক ওই রিপসের শ্যাডো নিয়ে চলে আসে, পজিশন না ঠিক মতো হলে কিন্তু এই জিনিসগুলো আমাদের হবে। তখন আমাদের মনে হবে আল্লাহ এত বড় বড় পাথর, স্বাভাবিক তাই না? মনে হবে না? এত বড় বড় স্টোন, এত বড় বড় মাছ, ভুলভাল রিপোর্ট কিন্তু আমরা দিয়ে দিব। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, পজিশনিংটা, আমার আল্ট্রাসাউন্ড মেশিনটা ধরাটা, এটা ম্যাক্সিমাম আমাদের দেশে 90% মানুষই ভুল ধরে। লিভার উল্টা করে ধরে, কিডনি লিভারের পিছনে পাঠায় দেয়, মানে যাচ্ছে তাই অবস্থা। যাই হোক, এগুলো আমরা যাতে ভুল না করি, পরবর্তীতে আমরা সেটার ব্যাপারে খেয়াল রাখবো। এরপরে আমরা যাচ্ছি, আমি কি বেশি পড়ায় ফেলতেছি আজকে? না ম্যাডাম। না ম্যাডাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাকোস্টিক উইন্ডো। উইন্ডোটা কি? এটা হচ্ছে টিস্যু অর স্ট্রাকচার দ্যাট অফার্স লিটল অবস্ট্রাকশন টু দ্য আল্ট্রাসাউন্ড ওয়েভ ক্যান দেয়ারফর বি ইউজড অ্যাজ এ রুট টু অবটেইন ইমেজ or obtain image এ হবে না of a deeper structure, যেমন কি ইউরিনারি ব্লাডার উইথ ফুল ইউরিন, লিভার। আমি একটু আগেই বলতেছিলাম তাই না, ব্লাডারটা আমার অ্যাকোস্টিক একটা জানালার মতো কাজ করতেছে না, উইন্ডো আকারে কাজ করতেছে না ইউটেরাস দেখার জন্য। জি ম্যাম। লিভারও কি কাজ করতেছে? লিভারও কিন্তু আমাকে একটা ভালো সাপোর্ট গল ব্লাডার গল ব্লাডার দেখার জন্য, এবং তার এই পাশে যে আমার কিডনিটা আছে সেটা দেখার জন্য। এজন্য যে এ আমাকে কিন্তু অন্য একটা অর্গান দেখে সাহায্য করতেছে, এজন্য একে বলা হচ্ছে অ্যাকোস্টিক উইন্ডো। ম্যাডাম। ইউরিনারি ব্লাডারটা তো বুঝলাম যে লিকুইড দিয়ে ফুল, কিন্তু লিভারটা তো একটু সেমি সলিড স্ট্রাকচার না, ওইটা কি? লিভার সেমি সলিড স্ট্রাকচার হলে এটা কিন্তু একটা বেশ ভাস একটা অর্গান। আমার বডি লিভার আমরা যখন আল্ট্রাসাউন্ড করতে যাব তখন দেখা যাবে যে আমার ডান পাশে বেশ খানিকটা অংশ জুড়ে কিন্তু আমার পুরাটা লিভার আছে। তো আমার লিভারটা আমরা যদি আইডেন্টিফাই করতে পারি তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে কিডনি পজিশনটা কোথায়, আমার পরবর্তী মিডিয়াল যে রাইট লোবটা, লেফট লোব, এগুলো সব কিছু কিন্তু আমার ভিজুয়ালাইজ হয়ে যাবে, অর্গান গুলা, তারপরে হচ্ছে আমার ভেসেল গুলা, লিভারের ল্যান্ডমার্ক হিসেবে আর কি সাপোর্ট করছে। হ্যাঁ, এই জন্য আমার বলতেছে আরো কিছু ব্যাপার আছে যেটা আমরা অর্গান যখন পড়বো তখন আসবে আরো। যেমন হচ্ছে ওই যে কিছু মিরর ইমেজ তৈরি হয়, লিভারের নিচেও দেখা যায় লিভারের মতো একটা অর্গানের মতো আসে প্রপ ধরলে। এই জিনিসগুলো আমরা শিখবো যখন আমরা অর্গান পড়বো। তার মানে উইন্ডো হচ্ছে আমার একটা জানালার মতো, যে একটা দিয়ে আমি আর একটা জিনিস দেখতেছি। আরেকটা দেখতে ঠিক আছে, এর পরবর্তীতে আগাই আমরা। ফিজিক্স মজার জিনিস, একটু বুঝে পড়তে হবে আর কি। আচ্ছা, এরপর আমার আল্ট্রাসাউন্ড এই যে কন্ট্রোল, কিছু জিনিস আছে আমার এই আল্ট্রাসাউন্ডের মধ্যে যেটা আমার এই জিনিসগুলো, যে অ্যাটেনিউশন হচ্ছে, কোথাও আমার গেইন কমাইতে হবে, মানে আমার যে যে পরিমাণ ব্রাইটনেস ওটা কমাই দিতে হচ্ছে, আমার এই যে অ্যাটেনিউশন হয়ে বিভিন্ন জায়গায় হয়ে যাচ্ছে না, আমার সাউন্ড ওয়েভটা কমে কমে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, এটাকে আমি বাড়াইতে পারি। আমি কিছু জিনিস দিয়ে আল্ট্রাসাউন্ড মেশিনের ভিতরেই আছে,
সেটা দিয়ে আমরা এই জিনিসটাকে আমরা আবার আগে মানে একটা সুন্দর একটা ইমেজ তৈরি করতে পারি। সেটা আমরা কি কি দিয়ে করতে পারি, যেমন টাইম গেইন কম্পেনসেটর, এয়ার গেইন, ফায়ার গেইন কন্ট্রোল, ইন্টেন্সিটি এনহ্যান্সমেন্ট, এগুলো আছে মেশিনের ভিতরে থাকে, এগুলা দিয়ে আমরা এটা কারেকশন করতে পারি। এই যে আমি একটা ছবি এখানে আছে, এই যে এই ছবিটাকে একটা দেখছি আগে মেশিনে। জি ম্যাডাম। হ্যাঁ, machine এ এখানে দেখছি। আমাদের দুই ধরনের গেইন আছে। একটা হচ্ছে মেইন গেইন কন্ট্রোল, যে একটা গোল, এটা আমরা দেখা যায় যে আপার অ্যাবডোমেন যখন করি তখন আমার কি গেইনটা বাড়াইতে হচ্ছে, লোয়ার অ্যাবডোমেন করতে গেলে আমার গেইনটা কমাই দিতে হচ্ছে। আবার যখন আমি টিজিসি, এই যে এটা হচ্ছে টাইম গেইন কম্পেনসেশন, এটা হচ্ছে আমরা যে এক একটা ভেদ করে যাচ্ছে, অ্যাবজর্পশন হচ্ছে, স্কেটারিং হচ্ছে, রিফ্লেকশন হওয়ার ফলে তো সাউন্ড ওয়েভটা দুর্বল হয়ে যাচ্ছে। এখানে অনেকগুলা নব আছে, এগুলা আমরা তখন আমরা কি করি, এগুলা অ্যাডজাস্ট করে আমরা ইমেজের কোয়ালিটিটা ঠিক রাখি, অ্যাটেনুয়েশনটা আমরা কমাই, কম্পেনসেট করি। মানে আমার কোনো জিনিসকে ক্ষয় হয়ে গেছে, ভিজুয়ালাইজ। জিনিসটাকে আমি আবার নতুন ভাবে মানে সুন্দর করে তোলার জন্য আমার এই জিনিসগুলো আমি ইউজ করি। এই কিগুলো আমরা ইউজ করে টাইম গেইন কম্পেনসেশন ইউজ করে আমরা সেটাকে ভালো একটা ইমেজ ফর্মে আনার চেষ্টা করি, যাতে আমি ভালোভাবে দেখতে পারি, তাই না? তো এর জন্য এটা নামই হচ্ছে টাইম গেইন কম্পেনসেশন। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা একটু আমাকে স্টার মার্ক দিয়ে রাখতে হবে। হ্যাঁ, নিয়ার গেইন, ফার গেইন, এগুলা হচ্ছে এই টিজিসি থাকে। সরি, কিছু বলবে কেউ? না ম্যাম। আচ্ছা, টিজিসির মধ্যে আমার এই নিয়ার গেইন, ফার গেইন এগুলো থাকে, এগুলো আলাদা করে বলার কিছু নাই। এগুলো আমরা যখন টিজিসি পড়বো তখন আমরা এই জিনিসগুলো আসবো, টিজিসি নিয়ে এত বলার কিছু নাই। হ্যাঁ, পরবর্তী যে কোর্সগুলো ওগুলোতে আরো ডিটেলস আছে। টাইম গেইন কম্পেনসেশন ইজ দ্য মেথড অফ কারেক্টিং দ্য অ্যাটেনুয়েশন অফ সাউন্ড ওয়েভ ইন টিস্যু। মানে আমরা এটা অ্যাটেনুয়েশনে যে ক্ষয়টা হয়েছে সেটাকে কারেক্ট করতেছি। Echoes returning to the transducer from a deeper structure situated at large distance generally are weaker than echoes returning from nearby structure. মানে আমার যেই স্ট্রাকচার আমার বডির কাছাকাছি আছে, মানে আমার একদম স্কিনের পরে যে সাবকিউটেনিয়াস টিস্যু বা তার নিচে যে স্ট্রাকচার গুলো আছে সেগুলাই যতটা না অ্যাটেনুয়েশন হচ্ছে, আমার ডিপার স্ট্রাকচার যেতে যেতে কিন্তু আমার অ্যাটেনুয়েশন বাড়তেছে। তখন আমরা এই টাইম গেইন কম্পেনসেট করে 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 ওই অ্যাটেনুয়েশনটা আমরা কমাবো। এই যে লেখা আছে এখানে, this is a result of sound beam attenuation in the medium with depth. The ultrasound unit or machine can compensate and amplify this attenuation by time gain compensation amplifier, which increase the amplitude of process signal with time or depth to improve the quality of final image. মানে কি আমি অ্যামপ্লিফাই করতেছি, এই কম্পেনসেশনকে আমরা অ্যামপ্লিফায়ার হিসাবেও আমার আসবে, যে টিজিসি কে আমরা কি ফর্মে পাই, মানে এটা আলাদা না আর একটা যদি নাম দেওয়া যায় তাহলে এটা কি হিসাবে কাজ করতেছে, অ্যামপ্লিফিকেশন কি না? তো আমরা সেক্ষেত্রে আমরা এটা বলবো এটা হচ্ছে অ্যামপ্লিফিকেশনে কাজ করতেছে। বাংলা একটা কথা আছে না, পুনরুদ্ধার করা, জিনিসটা সেম জিনিস, যেটা আমার ভয় হয়েছে সেটাকে আমি আবার নতুন করে নতুন ভাবে নিয়ে আসতেছি মেশিনের মাধ্যমে। এটা এই জিনিসগুলা এগুলা আমরা যখন সামনে আল্ট্রাসাউন্ড মেশিনের সামনে গেলে তখন এই জিনিসগুলো আরো সুন্দরভাবে দেখা যাবে। রিজলিউশন হচ্ছে resolution is the ability of ultrasound machine to separate or differentiate enhancement. মানে আমার দুইটা জিনিস আছে, পাশাপাশি অথবা উপর নিচে অথবা সামনে পিছনে আছে, এখন আমি একটা থেকে আরেকটা কিভাবে ডিফারেন্সিয়েট করব, সেই জিনিসটাই করাটাকেই বলতেছে রিজলিউশন। আর পাশাপাশি আছে, আমি যদি এখন ডিফারেন্সিয়েট না করতে পারি আমার তো সবই একই মনে হবে, তাই না? এটা হচ্ছে তিন ধরনের হয়। এটা হচ্ছে এক্সিয়াল, যেটা ডেপথ রেজোলিউশন, আর একটা হচ্ছে স্লাইস থিকনেস রেজোলিউশন।
এক্সিয়াল যেটা সেটা হচ্ছে কি, যে ছবিটা দেখি আমরা, এক্সিয়াল হচ্ছে সামনে পিছনে। হুম, আর ম্যাডাম সামনে লেন্থটা দুইটা আমার এরকম দুইটা জিনিস আছে, আমি এটাকে একটা থেকে একটা ডিফারেন্সিয়েট করব। সেটা যেই রেজুলেশনের মাধ্যমে করা হয় সেটা হচ্ছে এক্সিয়াল রেজুলেশন। আর সাইড বাই সাইড আমার এরকম দুই পাশে দুইটা আছে, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব, এটা হচ্ছে আমার লেটার রেজুলেশন। আর স্লাইস থিকনেস যেটা হচ্ছে সেটা হচ্ছে উপর নিচে আছে। এই জন্য এ নাম্বার ছবি এই যে দেখো উপর নিচে। আর বি হচ্ছে আমার, এটা তাহলে আমার কি হচ্ছে, স্লাইস। এইদিকে না তাকা একটু বলি, এটা আমার কি হচ্ছে, থিকনেস বের করতেছি, রাইট? জি ম্যাডাম। থিকনেস, জি ম্যাডাম। আর একটা হচ্ছে আর সিটা দিয়ে আমরা কি বোঝাচ্ছি, সেটা দিয়ে হচ্ছে মানে উপর থেকে নিচে কতটুকু, এক্সিয়াল একটা মানে হ্যাঁ এক্সিয়ালটা আমরা ডেপথটা বুঝতেছি। ঘনত্ব, আর স্লাইস থিকনেস আর লেটারালটা দিয়ে আমরা কি সাইড বাই সাইড, সাইড বাই সাইড বাই সাইড যে রেজুলেশন এটা। এখন আমার যদি ভলিউম বের করতে হয় সেক্ষেত্রে আমার তিনটা জিনিসই লাগবে, সাইড। লেন্থ এপি, এন্ট্রোপোস্টেরিয়র ডায়ামিটার এবং ওয়াইড। তিনটা জিনিস আমার লাগতেছে না, যদি আমি কোনো জি ম্যাডাম। ভলিউম বের করি, ভলিউম বের করতে চাই। পোস্টেটের ভলিউম বের করব। এখন পোস্টেটের ভলিউম বের করতে হলে আমার কি লাগবে, লেন্থ লাগবে, লেন্থ কতটুকু, ডেপথ কতটুকু, আর থিকনেস লাগবে। আর থিকনেস লাগবে, হুম। এপি লাগবে, এন্ট্রোপোস্টেরিয়র ডায়ামিটার লাগবে। ডায়ামিটার। ম্যাডাম এক্সিয়ালটা কি মেইনলি তাহলে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটাই? হ্যাঁ, কিন্তু এই লিভারের মাপটা আমরা সবসময় এন্ট্রোপোস্টেরিয়র ডায়ামিটার দিয়েই বাংলাদেশের মানুষ করে থাকে। হ্যাঁ, আমি নিজেও যখন ছিলাম তখন করতাম। তো আসলে আমরা কিন্তু তখন লেন্থ কিন্তু কখনোই আমরা এপি দিয়ে মাপতে পারবো না, তাই না? আমরা তো ডেপথ মাপবো, এপি দিয়ে কি আমরা লেন্থ মাপতে পারবো? না। লেন্থ মাপতে হলে কি আমরা পুরাটা দিয়ে আমাকে মাপতে হবে এরকম আড়াআড়ি করে। কর্নার থেকে কর্নার। আর আমরা কি করি, লিভারের মাপে লম্বা লম্বি, আমি নিজেও মাপতাম, এটা বলে লাভ নেই, কারণ আমাদের ওই যখন যেখান থেকে শিখছিলাম ওই শেখাটা হয়তো প্রপার ছিল না। তো লিভারে ম্যাক্সিমাম ডক্টরই কিন্তু এইভাবে মাপে, মিড লাইন বরাবর মাপে। এটা কিন্তু ভুল, এটা কিন্তু এন্ট্রোপোস্টেরিয়র ডায়ামিটার। যদি আমরা মাপিও সেক্ষেত্রে আমার লিখতে হবে এটা আমার এপি, এটা আমার কিন্তু লেন্থ না। লিভার সবসময় আমাকে এইভাবে মাপতে হবে। হরাইজন্টাল। হ্যাঁ, আমরা যে আল্ট্রাসাউন্ডের মেইন বইগুলো আছে না, আমরা ওইগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে এইগুলা আমরা যখন অর্গান পড়াবো তখন আরো সুন্দর করে জিনিসগুলো সামনে আসবে। হ্যাঁ, তারপর হচ্ছে এক্সিয়াল রেজুলেশন, এটা তো আমরা বললাম, এটা কি ইলাবরেটলি পড়ার দরকার আছে? ability to separate two close placed object situated along the direction of sound beam, সাউন্ড বিম বরাবর যেটা আছে, যেটা যাচ্ছে, সামনে পিছনে যেটা আছে, যেটা যাচ্ছে। আর লেটারালটাকে আমরা সাইড বাই সাইড প্যারালালি যেটা আছে সেটাকে ডিফারেন্সিয়েট করতেছি। তার মানে এটা বোঝা গেছে তো, রাইট? জি ম্যাডাম। জি। আমার স্টুডেন্টরা তো ভালো, অল্পতেই বুঝে যাচ্ছে, আমার কষ্ট কম হচ্ছে। আচ্ছা আনিকা, আজকে ক্লাস কতক্ষণ আমাকে একটু বলা যাবে? ম্যাডাম নরমালি তো 1 ঘন্টা, তারপর আপনি যদি কম বা বেশি নিতে চান সেটাতে কোনো সমস্যা নাই ম্যাম। আমার 1.5 ঘন্টা সুবিধা লাগবে, অনুযায়ী মানে ফিজিক্স তো। অসুবিধা নেই ম্যাম, আমাদের কোনো সমস্যা নেই ম্যাম। না, স্টুডেন্টের কোনো সমস্যা আছে কিনা, কারো কোনো কাজ জি আছে সেটাই, কিনা? আপু ভাইয়া আপনারা একটু ম্যাডামের সাথে কমিউনিকেট করুন প্লিজ। না না ম্যাডাম। ম্যাডাম আমাদের সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে অসুবিধা আমি নেই ম্যাম, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা জি ম্যাম। ঠিক আছে। ব্রেক নেওয়ার দরকার আছে কি 5 মিনিট? না ম্যাডাম। ম্যাম আপনি যদি একটু ব্রেক নিতে চান অসুবিধা না নেই, আমার না ব্রেক হলে লাগবে না, কন্টিনিউ। আমার ওদের ব্রেক নেই, আমার বেশিও নাই, আর মনে হয় কয়েকটা জিনিস আছে। ঠিক আছে ম্যাম, তাহলে আপনি কন্টিনিউ করেন প্লিজ। কন্টিনিউ করব। জি ম্যাডাম। হিউম্যান ব্রেন কিন্তু 45 মিনিটসের বেশি নিতে পারে না। হ্যাঁ ম্যাডাম অনেকদিন পরে এইসব পড়াশোনা করতেছি তো। না, ব্রেক নিতে হলে অবশ্যই আমাকে বললে আমি তখন হয়তো 5 মিনিট আমরা একটু
অন্য কথাবার্তা বললেও রিফ্রেশ হওয়া যাবে। আচ্ছা, এরপর আসি আমরা রিলেশনশিপ বিটুইন প্রপ, ফ্রিকোয়েন্সি, বিম পেনিট্রেশন এন্ড রেজলিউশন। এই জিনিসগুলো আমরা কিন্তু এখন মোটামুটি জেনে গেছি। আমি এখন ইরশাদের কাছে প্রথমে কোশ্চেন করি, তারপর পড়াই। সেটা হচ্ছে আমার ধরো সুপারফিশিয়াল স্ট্রাকচার, এখানে কি আমার বিম পেনিট্রেশন বেশি লাগবে না কম? বিম পেনিট্রেশন কম লাগবে ম্যাডাম। তাকাবা না। জি ম্যাডাম, কম লাগবে ম্যাডাম। আচ্ছা, জাহিদ পড়া শুরু করে দিছে। ম্যাডাম কম লাগবে মনে হয় আমার, তাই না? মনে কেন হবে? আমরা নরমালি চিন্তা করি আমার তো ম্যাডাম সুপারফিশিয়াল, কাছে এই Penetration কারণে কম। মানে এত বেশি দরকার নেই তাই না? জিনিসটা penetration। থাইরয়েডটা আমি টাচ করলেই বুঝতে পারতেছি। তাহলে জি কি ম্যাডাম। আমার খুব বেশি পেনিট্রেট হওয়ার দরকার আছে? আমার তো নাই। না ম্যাডাম। আর এটা এত সুপারফিশিয়াল স্ট্রাকচার, আমি হাই ফ্রিকোয়েন্সি দিলে আমি পেয়ে যাচ্ছি, এবং কোয়ালিটিও কিন্তু আমার ভালো হবে এক্ষেত্রে ডিপার স্ট্রাকচারের থেকে, তাই না? বেটার ইমেজ জি ম্যাডাম। হবে না? এই কথাগুলো এখানে আছে। হাই ফ্রিকোয়েন্সি ইজ রিলেটেড টু লেস বিম পেনিট্রেশন বাট বেটার রেজলিউশন, বাট লো ফ্রিকোয়েন্সি ট্রানজিস্টর দিয়ে যদি আমরা থাইরয়েড দেখতে চাই তাহলে কি হবে? আমরা যদি এখন অ্যাবডোমিনাল প্রব বা কনভেক্স প্রব দিয়ে আমরা থাইরয়েড দেখি, সেক্ষেত্রে কি আমার হবে? এটা কিন্তু অনেকেই করি আমরা পেরিফেরিতে, একটা স্যালাইন ব্যাগ দিয়ে আমরা সাপোর্ট দিয়ে আমরা থাইরয়েড করে দেই। প্রব নাই, এখন কি করব? ম্যাম সেই ক্ষেত্রে কি হচ্ছে, এটা প্রপার পাওয়া যায়? প্রপার পাওয়া যাবে না, Yes, sir. একটা ধারণা পাওয়া যাবে, বাট ডিজিজ ডায়াগনোস করা যাবে না। এটা রিস্কি, এই প্রসিডিউরে না যাওয়াই বেটার। কিন্তু না থাকলে এখন চাকরি বাঁচানোর ক্ষেত্রে করতে হবে, ছাড়া উপায় নেই। তো ডাইরেক্ট মফস ধরলাম আর এটা বলে দিলাম তাহলে কিন্তু হবে না। আমার যে ট্রানজিস্টরের ফ্রিকোয়েন্সি 3.5 সেটা দিয়ে আমি থাইরয়েড কখনোই দেখতে পারবো না। আমাকে অ্যাটলিস্ট 7.5 ফ্রিকোয়েন্সি ট্রানজিস্টর লাগবে, তাই না? জি ম্যাডাম। এই জিনিসটা কিন্তু আমাদের পেরিফেরিতে ওরকম আল্ট্রাসাউন্ড মেশিন নাই আসলে, এখন কিছু করার নাই, অনেক সময় হয়তো এরকম করতে হতে পারে। সেক্ষেত্রে আমরা স্যালাইন ব্যাগ একটা ইউজ করব, তাও কিছুটা হবে বাট প্রপারলি হবে। ব্রেস্ট মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে ব্রেস্ট খুব বেশি আসে, করতে হয়। আচ্ছা, তারপরে হচ্ছে যাই আমরা, সেটা হচ্ছে হ্যাঁ, এখন হচ্ছে তার মানে কি হলো, স্পিড অর ভেলোসিটি, ওই যে আগের যে কোশ্চেনটা ফ্রিকোয়েন্সি আর হচ্ছে ওয়েভলেন্থ। হ্যাঁ, এটা হচ্ছে ডাইরেক্ট রিলেশনশিপ, রাইট? স্পিড ফ্রিকোয়েন্সি বাড়তেছে, ফ্রিকোয়েন্সি বাড়বে, ওয়েভলেন্থও বাড়বে। হ্যাঁ, রিভার্স না, এটা হচ্ছে ডাইরেক্ট রিলেশনশিপ। এখন আসলে ট্রানজিস্টর আর প্রব জিনিসটা তো আমরা দেখছি মনে হয় সবাই কম বেশি। তো এটার ভিতরে এর ভিতরে অনেক কিছু থাকে, এটার পার্ট গুলো আছে, এগুলা আছে। আমরা যেটা এখন জানতে চাচ্ছি এটা হচ্ছে এই যে পেরি জ্যাকুইস কিউরি ভদ্রলোক, এই দুজন মিলে 1880 সালে এই এটা প্রথম ডেসক্রাইব করে যে এই যে এটার ভিতরে যে একটা পিজো ইলেকট্রিক একটা ইফেক্ট তৈরি হয়, সেই ইফেক্টটা ইনারা দুজন তৈরি করে। এখন আমি এটা আমি একটু বলি, সেটা হচ্ছে যখন আমার আল্ট্রাসাউন্ড আমি ওয়েবটা আমি দিলাম, আমার তো প্রথমে আমি কারেন্ট দিলাম, রাইট? কারেন্ট দেওয়ার পর আমার সাউন্ড বিম তৈরি হলো, ভাইব্রেশন হলো। ভাইব্রেশনটা কোথায় হবে? এই পিজো ইলেকট্রিক যে ক্রিস্টাল গুলো থাকবে, এগুলা হচ্ছে একদম তোমরা গুগল করলে দেখতে পারবা যে অনেকগুলো ক্রিস্টাল একসাথে সাজানো থাকে আল্ট্রাসাউন্ড প্রবের একদম সামনের দিকে, এইভাবে থাকে, ভিতরে থাকে। আল্ট্রাসাউন্ড প্রবের ভিতরে থাকে, দেখা যায় না। হ্যাঁ, ওইগুলা কি হবে? একটা একটা ভাইব্রেট হবে, একটা থেকে একটা ভাইব্রেট করবে, সাউন্ড ওয়েভ একটা থেকে একটাতে পাস করবে। আমরা যে জেলিটা দিই, তাহলে জেলিটা হচ্ছে আলাদা জিনিস। জেল না দিলে কিন্তু আমরা আল্ট্রাসাউন্ড মেশিনের সাউন্ড প্রব দিয়ে আমরা কিছুই দেখতে পাই না।
জেলিটা তাহলে কি হিসেবে কাজ করে আমাদের? এটা হচ্ছে মিডিয়াম মানে আমাদের সহায়ক হিসাবে কাজ করে সাউন্ড বিম পাস করার জন্য। কারণ আমাদের স্কিনের যে থাকে, ওই যে আমরা একটু আগে পড়ে আসছিলাম না, ইম্পিডেন্স এবং ট্রানজিস্টরের ইম্পিডেন্স, এটা ডিফারেন্স তো এত বেশি থাকে, তখন আমরা জেলটা ইউজ করলে এটা একটা ওয়ে তৈরি করে, একটা সাউন্ড বিম পাস করতে পারে, আদারওয়াইজ এটা সাউন্ড বিম পাস করতে পারে না। ওকে ম্যাম। এটা জাস্ট একটা সহায়ক হিসেবে, দুইটার মাঝখানে একটা সহায়ক হিসেবে তৈরি করে, বন্ডিং তৈরি করে, আদারওয়াইজ কখনোই সাউন্ড বিম পাস করবে না। অনেক বেশি, এখান দিয়ে পাস কখনোই করা সম্ভব না। একটা আল্ট্রাসাউন্ড মেশিন ধরে বডির সাথে ধরে দেখো, দেখবা কিছুই আসে না জানি। যতক্ষণ না জেল ইউজ করা হয়। এটা ট্রান্সমিশনে হেল্প করে, সাউন্ড ওয়েভ ট্রান্সমিশনে হেল্প করে। আচ্ছা আমি মানে এর মাঝখানে যে মিডিয়াটা তৈরি হইলো, এই কারণে কি এটা আরো বেশি মানে হচ্ছে এটা ওয়েভটাকে পাস করার জন্য কমাই দিল, আমার বডি যে রিয়াকশন করতেছে সেই জিনিসটা আমার কমাই দিল, ইম্পিডেন্স কমাই দিলে আমার সাউন্ডটা সুন্দর মতো পাস করে গেল। জি। এছাড়া ফ্রিকশনটাও প্রিভেন্ট করতেছে। কি ফ্রিকশন? জি ম্যাম, মানে শুকনো স্কিন যদি থাকে। একটা ভালো কথা বলছে জাহিদ, যে আল্ট্রাসাউন্ড মেশিনে যে অ্যাবজর্পশন আমি বললাম 80% অ্যাবজর্পশন হয়ে কি তৈরি হচ্ছে, এটা কিন্তু হিট তৈরি করতেছে। জি ম্যাম। আল্ট্রাসাউন্ড এটা কিন্তু বডির টিস্যুর জন্য ভালো জিনিস না, আল্ট্রাসাউন্ড তো এটা আমার হিট তৈরি করতেছে। আমার এই আল্ট্রাসাউন্ড মেশিন দিয়ে আমি যখন আল্ট্রাসাউন্ড করতেছি, একটা জায়গায় কিন্তু আমরা অনেকক্ষণ ধরে রাখবো না, কখনোই না। আমরা এটা কিন্তু কন্টিনিউয়াসলি রোটেট করবো, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবো। আমরা অর্গান দেখার পরে আমরা যখন মেজারমেন্ট করবো, আমি মেশিন ধরে কিন্তু ওই আরেক হাত দিয়ে মেজারমেন্ট করবো বা গল্প করতে শুরু করবো না কলিগদের সাথে। এটা কিন্তু তার ভিতরে হিট তৈরি করবে এবং টিস্যুগুলো ড্যামেজ করবে। অনেকেই আসে যে বলে যে প্রেগন্যান্সিতে আল্ট্রাসাউন্ড সেভ, আমরা ততটুক পর্যন্তই সেভ বলবো যতটুক বাচ্চার ক্ষতি না হয়। ঠিক আছে, 4D আল্ট্রাসাউন্ড খুব জনপ্রিয় না, বাচ্চা দেখা যায় লাইভ, সবাই আমরা দেখতে পাই, বাচ্চা নড়তেছে, কি আনন্দ। এখানে যেই পরিমাণে অ্যাবজর্পশন হয়, এটা কিন্তু মোটেও বাচ্চার জন্য ভালো কিছু না, উইদাউট প্যাথোলজি। যেমন আমার বাচ্চার কোনো অ্যাবনরমালিটি আছে, আমি সেইটাই দেখতে চাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা ব্যবহার করবো, আদারওয়াইজ আমরা কিন্তু 4D আল্ট্রাসাউন্ডে যাবো না। কিন্তু আমরা 4D আল্ট্রাসাউন্ড না করলে তো আমাদের টাকাই দিবে, রোগী এসে বলবে বাচ্চাকে দেখতে চাই। জি ম্যাডাম, বলে তো এরকম। হ্যাঁ, এটা আমি কিছু করার নেই, এখন আমাদের দেশের সিস্টেম হয়ে গেছে, এটা কিছু করার নাই। আমাদের দেশে যে কালার দিয়ে আল্ট্রাসাউন্ডের, আমি একটু বাইরের টপিকসে কথা বলতেছি, যদি আনিকা ভাবতেছে ম্যাডাম অনেকক্ষণ ক্লাস নিচ্ছে। আমাদের দেশে যে কালার বডির ভিতরে এত কালার আছে নাকি? আমাদের ডিবার এক কালার, হলুদ কালার, কখনো লাল, নীল, গোলাপি কালার হয়ে যাচ্ছে। কি মনে হয় জাহিদ, আমাদের বডির ভিতরে এত কালার? না, এগুলা কি কালার? সুডো কালার, ক্রোমা বলে। হ্যাঁ, তো এইগুলা দিয়ে আসলে ডায়াগনোসিস ভুল হয়। এগুলা মেইনলি আমরা কিন্তু 2D যেটা মানে ব্ল্যাক এন্ড হোয়াইট, গ্রে কালার যেটা, সেটা দিয়ে আল্ট্রাসাউন্ড করাটা সবচেয়ে বেশি মানে ভালো, কারণ এটা দিয়ে আমরা এক্সাক্ট প্যাথোলজি দেখতে পারবো। আমাদের এটা ছবি তুলতেছি না যে আমাদের ফিল্টারিং করতে হবে, কিন্তু আমাদের দেশে কালার আল্ট্রাসাউন্ড না হলে তো টাকা পয়সা দিবেই না, কিছু মেশিন ভালো না। আমার স্যার ছিল, উনি মনে হয় 5 থেকে 7টা কালার ইউজ করতো অ্যাবডোমেন, হোল অ্যাবডোমেনে। কালারগুলো কি চাই? নাম বললে চিনে যাবে, নাম না বলি। এটা পাবলিসিটি, আমাদের নিজেদের পাবলিসিটি, আর কিছুই না। আমি আগাই, হ্যাঁ, নাহলে আবার পরে আমার নামে মামলা টামলা হয়ে গেলে সমস্যা। এরপরে হচ্ছে, তার মানে আমরা এই জিনিসটা তো বুঝতে পারলাম যে ভাইব্রেশনের মাধ্যমে সাউন্ড ওয়েভটা আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে।
তাহলে কি হচ্ছে, the application of a electric field causes realignment of the crystalline element the dipole by changing their physical dimension, মানে তার যে ভাইব্রেশন হচ্ছে তার এই ক্রিস্টালগুলোর ডাইমেনশন কিন্তু চেঞ্জ হচ্ছে, মোশনের জন্য তার কিন্তু ডাইমেনশন চেঞ্জ হচ্ছে, thereby suddenly changing the crystal thickness. This sudden change in thickness start a series of vibration that produce sound wave. This is called piezoelectric effect. প্রথমে যে বললাম যে পেরি আর হচ্ছে জ্যাকুইস কিউরি 1880 সালে এই ইফেক্টটা তৈরি করছে। এখন এই যে কিউরি যে কথাটা, এটা দিয়ে এটা আসলে কুড়ি হবে, হ্যাঁ, কুড়ি টেম্পারেচার বলে একটা জিনিস আছে, যে ওই টেম্পারেচারে আমার যদি আল্ট্রাসাউন্ড প্রফ আমি ওই টেম্পারেচার পাই আল্ট্রাসাউন্ডের প্রফ, তখন কি হবে, তার পিজো ইলেকট্রিক যে ক্যাপাবিলিটি, ইফেক্ট করার যে ক্যাপাবিলিটি, ওটা লস্ট হয়ে যাবে। এটাকে বলা হয় কুড়ি টেম্পারেচার। হ্যাঁ, এটা এখানে নাই। মানে আমরা আল্ট্রাসাউন্ড মেশিনটা তাহলে আমরা কিভাবে পরিষ্কার করব? আমরা কি অটোক্লেভ করব না হিট দিব? যাই মনে হয় আমরা কি করব? ওদের তো প্রবে জেল লাগবে, আমরা এটা ক্লিন করতে হবে, আমরা কি করব? সাবান পানিতে ধুয়ে ফেলবো? না ম্যাডাম, কেমিক্যাল স্টেরিলাইজেশন করতে পারি। হ্যাঁ, এটাতে কোনো অবস্থায় আমাদের হিট দেওয়া যাবে না, অটোক্লেভ করা যাবে না, তাহলে কি আমার মেশিনের পিজো ইলেকট্রিক ইফেক্টটাই চলে যাবে, আমার মেশিন আর কিন্তু কাজ করবে না। জি ম্যাডাম। মেশিন কাজ করবে বাট ওই প্রব আর কাজ করবে না, প্রব চেঞ্জ করতে হবে। আচ্ছা, piezoelectric crystal are now composed of synthetic crystal material. এটা হচ্ছে lead zirconate titanate, PGT, LGT বলতেছে এখানে lead, এটা কিন্তু আমরা মেইনলি পরবর্তীতে পাবো হচ্ছে PZT, piezoelectric crystal এর এই যে PZT বলেই মেইনলি এটাকে বলা হয়, জিরকনের টাইটেন, lead zirconate titanate is currently most widely used material. আরো অনেক ধরনের ম্যাটেরিয়াল দিয়ে আমাদের আছে, প্রব আছে, বাট এইটাই আমাদের বেশি এখন ইউজ হয়। They are highly microscopic crystal, মানে এই ক্রিস্টালগুলো আমরা মাইক্রোস্কোপিক, কিন্তু এত ছোট ছোট ক্রিস্টাল। এরপর হচ্ছে piezoelectric property. Literally piezoelectric means pressure electricity. Ultrasound transducer use piezoelectric material that produce a voltage or electric signal when deformed by an applied perpendicular pressure. Similarly, when a voltage is applied, they can change shape by vibration. একই কথা ঘুরায় পেঁচায় বলছে, হ্যাঁ, সোজা কথা, সে ভাইব্রেশন তার কিছু চেঞ্জ হবে, সেই কারণে সাউন্ডটা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হবে। এই যে যে সে ভাইব্রেট করতেছে, এই ক্যাপাবিলিটিটা কি বলতেছে, ইফেক্ট, এই যে প্রসিডিউরটাকে বলতেছে ইফেক্ট। আমরা আর এত গবেষণায় না যাই। এরপরে হচ্ছে টাইপ অফ ট্রান্সডিউসার। ট্রান্সডিউসার আমরা যে এতক্ষণ ধরে পড়তেছি, এটা তো বিভিন্ন ধরনের টাইপ আছে। এক নাম্বার হচ্ছে মেকানিক্যাল ট্রান্সডিউসার, এটা আগে ইউজ করা হতো, এখন হয় না। এখন হয় হচ্ছে ইলেকট্রনিক ট্রান্সডিউসার, যেগুলো আমরা মেইনলি ইউজ করে থাকি এখন। সেটার মধ্যে কি কি আছে, লিনিয়ার দিয়ে আমরা কি করি, লিনিয়ার ট্রান্সডিউসার দিয়ে আমরা কি কাজ করি? ম্যাডাম লিনিয়ারটা দিয়ে কি আমরা যে গল ব্লাডার স্টোন যেটা, ওইটা লিভার গল ব্লাডার যেটা দেখা হয়, এটা লিনিয়ারটা দিয়ে মনে হয় দেখি। লিনিয়ারটা দিয়ে আমরা থাইরয়েড দেখি, হ্যাঁ, বেস দেখি। নিচে যে লিনিয়ারের ছবিটা আছে, যদি একটু কেটে গেছে ছবিটা, এটার এই উপরের অংশটা ফ্ল্যাট থাকবে, হ্যাঁ ম্যাডাম। কনভেক্সটা দিয়ে মনে হয়, কনভেক্স দিয়ে আমরা অ্যাবডোমেন দেখি। জি ম্যাডাম, আমি ওইটাই ভাবছিলাম যে ওইটা কনভেক্স দিয়ে, ঠিক আছে। আর সেক্টর ট্রান্সডিউসার বা ফ্যান শেপ, এগুলা দিয়ে মেইনলি আমরা কি করি, ইকো করি, ইকোকার্ডিওগ্রাম, ইকোপ্রপ বলে না, ইকোপ্রপ ওইটা। আরো আছে কিছু ট্রান্সডিউসার, যেমন হচ্ছে ট্রান্সভ্যাজাইনাল ট্রান্সডিউসার, ট্রান্সরেক্টাল ট্রান্সডিউসার, ইসোফেজিয়াল প্রপ, তারপরে হচ্ছে 3D 4D এগুলো আছে। এখানে ছবি দেয়া আছে, হ্যাঁ, এক এক ধরনের ফ্রিকোয়েন্সি, যেমন 7.5 GHz হচ্ছে লিনিয়ার, কনভেক্সটা আবার 3.5,
তারপরে মাইক্রো কনভেক্স সেটা হচ্ছে আমাদের দেশে এটা ইউজ হয় না। ফেস্ট অ্যারেটা যেটা ওই যে আমি বললাম যে ইকোপ্রপ, সেটা হচ্ছে 5 মেগাহার্জ। তারপরে এন্ডো ক্যাভিটি যেটা ওই যে ট্রান্সভ্যাজাইনাল হতে পারে, ট্রান্সটেপটাল, মানে ক্যাভিটির ভিতর দিয়ে যেটা সেটা মুখ দিয়ে হোক, অ্যানাল দিয়ে হোক, ভ্যাজাইনা দিয়ে হোক, যে কোনো ক্যাভিটি দিয়ে ঢুকবে সেটা হচ্ছে আমার রেঞ্জটা হবে 6.5 মেগাহার্জ থেকে শুরু হবে। তারপরে হচ্ছে অ্যাকর্ডিং টু ফ্রিকোয়েন্সি আমরা কিভাবে করতে পারি, লো ফ্রিকোয়েন্সি ট্রানজিশন, যেমন হচ্ছে 2.5 মেগাহার্জ থেকে 3.5, যেমন আমরা ডিপ স্ট্রাকচার দেখার জন্য, অ্যাবডোমেন দেখার জন্য। হাই ফ্রিকোয়েন্সিটা কি 5 মেগাহার্জ থেকে 20 মেগাহার্জ, যেমন থাইরয়েড, ব্রেস্ট, টেস্টিস, এগুলো ভাস্কুলার সিস্টেম দেখার জন্য। তারপরে হচ্ছে মেইনলি আমরা ট্রান্সডার ফ্রিকোয়েন্সি কি দেখি 2 to 20 মেগাহার্জ এর ভিতরেই আমরা দেখি আমাদের অর্গান, ঠিক আছে। এখন হচ্ছে লো ফ্রিকোয়েন্সি ট্রান্সডিউসারে কি, এটা হচ্ছে 2 মেগাহার্জ হতে পারে ফ্রিকোয়েন্সি, সেক্টর ফরম্যাটে হবে। সেক্টর কেন বলতেছে, এটা হচ্ছে সেক্টর শেপের ইমেজ তৈরি করবে। আমি নিচের দিকে যাই, এই যে সেক্টর শেষ দেখা যাচ্ছে ছবিটা, জি ম্যাডাম, সেক্টরের মতো। তারপরে এই যে সেক্টর শেপ, এই যে শেপটা বোঝা যাচ্ছে, সেক্টর বা রেক্ট্যাঙ্গুলার বলে, রেক্ট্যাঙ্গুলার ম্যাডাম, সেক্টর না বলে রেক্ট্যাঙ্গুলার বলাটাই বেটার। তারপরে হচ্ছে এগুলা আমার মনে হয় তোমরা পড়লে নিজেরাই পারবা, এগুলা আমার বলার মতো কিছু নাই। হাই ফ্রিকোয়েন্সি হচ্ছে কত থেকে কত, এগুলা সহজ জিনিস, এগুলা তো বোঝার কিছু নাই। মোড অফ ডিসপ্লে হচ্ছে কি কি মোডে আমার হতে পারে, এটার মধ্যে এ মোড বা অ্যাম্প্লিটিউড মোড, এটা হচ্ছে আগে ইউজ করা হতো, এখন আমাদের দেশে অ্যাম্প্লিটিউড মোড ইউজ করে। বি মোড বা ব্রাইটনেস মোড, এটাই এখন হচ্ছে মেইনলি ইউজ করা হয়। এম মোড বা মোশন মোড, তারপর রিয়েল টাইম ইমেজিং, তারপর হচ্ছে ডপলার। এম মোডটা কি, দিস মোড ইজ এ সিঙ্গেল ডাইমেনশনাল ডিসপ্লে of echo is seen. The pattern of display is like a spike or a peak. Stronger returning echo represent higher spike or weaker echo or short spike. Either weaker মানে higher spike হলে আমরা বলবো কি ইকোটা হচ্ছে স্ট্রং ইকো, আর যদি আমার উইকার মানে শর্ট স্পাইক অনেক বড় স্পাইকে চলে তার মানে স্ট্রং। আর যদি আমার উইক ইকো হলো মানে অল্প যে চলে আসলো, তাহলে শর্ট একটা স্পাইক করলো। মানে এই যে ওয়েভ গুলা আমার এইটাই ধরো, আমি এটা এম মোড দিয়ে বুঝাই, এটা যে বড় অনেক দূরে গেল তার মানে কি এটা স্ট্রং ইকো তৈরি করে। আর এই যে ছোট ছোট এগুলা হচ্ছে আমার উইক ইকো তৈরি করবে। এগুলা এখন আমাদের দেশে ইউজ হয় না, আমাদের দেশ কি এখন কোথাও ইউজই হয় না, খুব কম ইউজ হয়। এখন শুধু nowadays it is only used in fixing contact of eyes and detection of foreign body in vitreous body. এরপরে ব্রাইটনেস মোড বা বি মোড, এটা হচ্ছে ব্রাইট ডট, the brightness of each dot represent amplitude of the echo. এটা হচ্ছে nowadays আমাদের ইউজ হয় উইথ রিয়েল টাইম ইমেজিং এর সাথে ইউজ করে। রিয়েল টাইম ইমেজিং তো আমরা বুঝি তাই না, যেটা হচ্ছে 3D ওইটা। এম মোড দিয়ে আমরা মেইনলি ফিটাল হার্ট দেখতে পারি বা আমাদের অ্যাডাল্ট হার্ট, কার্ডিয়াক আল্ট্রাসাউন্ড মেইনলি আমরা করে থাকি। এই যে এখানে ছবি দিছে, এটা দিয়ে আমরা কি মেইনলি ইসিজি এর মতো একটা ওয়েভের মতো দেখি না। আর এই মোডেতে কি ছিল, শুধু ডট ডট দেখা যেত। এই ডটটা আমার স্ট্রং হবে সেটা হচ্ছে একটু হাই অল্টিটিউড দিবে, যেটা উইক হবে সেটার পিকটা কম হবে। আর বি মোড দিয়ে আমরা কি করি, ব্রাইটনেস দেখি, পুরো স্ট্রাকচার করে আমরা পুরো সুন্দর করে দেখতে পাই। এগুলো অত বুঝার কিছু নাই, এটা পড়লে বুঝতে পারবা। রিয়েল টাইম ইমেজিং কি, এটা আমরা হচ্ছে অ্যাট লিস্ট 16 ইমেজ পার সেকেন্ড আমরা দেখি। মানে আমার কাছে মনে হবে কি বাচ্চাটা মনে হয় মুভ করতেছে,
আর তার মুভমেন্টটা দেখতে পারবো আমরা। অনেকগুলা ছোট ছোট ফ্রেম নিয়ে কিন্তু একটা ইমেজ তৈরি হয়। টিভির মধ্যে আমরা যে ছবিগুলা দেখি, যে কোনো ক্যামেরায় যে আমরা ভিডিও যে ক্যামেরাগুলা, সেটা যে ছবি অনেকগুলা ছোট 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 ছবির খন্ডগুলা মিলে কিন্তু একটা ভিডিও তৈরি হয়, জি তাই না? এর জন্য আমরা যখন দেখতে থাকি তখন মনে হয় যে বাচ্চাটা মনে হয় আমরা দেখতেছি, রিয়েল সবকিছু দেখতেছি, তার মুভমেন্টটা দেখতে পাচ্ছি। এর জন্য এটাকে বলতেছে রিয়েল টাইম ইমেজ। রিয়েল টাইম আর ডপলার মধ্যে তো আমরা জানি, আমরা ডপলার করে থাকি, কালার ডপলার কালার ডপলার আছে, পাওয়ার ডপলার আছে, Bestseller। ওগুলা পরের জিনিস, এগুলো আমরা পরে পড়বো। এখন আমরা কি জানি না সোনোগ্রাফার কি জিনিস আর সোনোলজিস্ট কি জিনিস? হ্যাঁ জি ম্যাডাম। জানি। টেকনিশিয়ান তাকে বলি আমরা, সোনোগ্রাফার। লজিস্ট এখন তোমরা বলবা ম্যাডাম আপনি যে আমাদের পড়াচ্ছেন আপনি তো বাইরে সোনোগ্রাফার ছিলেন, সোনোলজিস্ট ছিলেন না। আসবে না কোশ্চেন মনের মধ্যে? এমএস একটা হ্যাঁ, আমাদের যখন বিএমডিসি টেস্ট আমরা পাই আমাদের দেশে, তখন আমরা কি ফিজিশিয়ান হিসেবে রিকগনাইজড হলাম। এখন যখন আমি ডিপ্লোমা এআরডিএম মানে এডিএমএস এগুলা করলাম, তখন আমি কি হলাম? সোনোগ্রাফার হলাম। যখন এমবিবিএস ডিগ্রি আসছে, তার মানে কি আমি এখন রিপোর্ট রাইটিং করতে পারবো, সিগনেচারের অথরিটি আছে আমার, তার মানে তখন আমি সোনোলজিস্ট হলাম। সোনোলজিস্ট। বাইরের দেশে আমি যেহেতু ওই লাইসেন্স এখনো পাই নাই অ্যাজ এ এমবিবিএস ডক্টর, এর জন্য ওদের আমি যেহেতু ডিপ্লোমা বা এই সমতুল্য আমি যে ডিগ্রি গুলো আছে ওগুলা নিতে পারছি। এখন যখন আমি এমসিসি কিউ, যেহেতু আমি কানাডায় বা যদি ইউএসএ থাকে কেউ ইউএসএ পাস করতে হবে, ইউকেতে থাকলে ল্যাব পাস করতে হবে, তখন সে এটার সাথে সাথে যদি ওই লাইসেন্সটা পায় তখন সে সোনোলজিস্ট। বাংলাদেশে তো আমরা এত কষ্ট করে যে এখন হইতে পারছে, কিন্তু আমরা যখন আমরা প্রথমে এটা হই, তারপরে ওই এক্সাম গুলো আমাদের অনেক লেন্দি। তো এতদিন তো আর বসে থাকলে হবে না, বাসা ভাড়া আছে, অনেক কিছু আছে, তাই না? সোনোগ্রাফারই কস্ট এফেক্টিভ। মেইনলি সবার টার্গেট থাকে প্রথমে সোনোগ্রাফার, দেন পরে ওই সব এক্সাম পাস করার পরে সোনোলজিস্ট। তো আমরা এইটা আমার উদাহরণটা দিয়েই আমি এটা বুঝাইলাম সোনোগ্রাফার কি জিনিস আর সোনোলজিস্ট। সোনোগ্রাফার হচ্ছে টেকনোলজিস্ট বাট হাইলি, আর সোনোলজিস্ট হচ্ছে ফিজিশিয়ান উইথ হাইলি স্কিল। হাইলি স্কিলড। এখন আমাদের খুব মজার মজার কিছু জিনিস আছে, এই জিনিসগুলো আমি দেখবো। তা আমাদের পড়ার শেষ পর্যায়ে চলে আসছি, টেনশনে কিছু নাই। হ্যাঁ, অনিকুইক আর ইকোলুসেন্ট জাহিদ আমাদের বলবে। আমি এতক্ষণ ধরে বলতেছিলাম সিস্ট, সিস্টের ভিতরে আমার সাউন্ড বিম পাস করতেছে না, তাহলে কি আমি কিছু দেখতেছি এর ভিতরে? না আমি ম্যাডাম, ঠিক বলছি জাহিদ? ম্যাডাম সিস্টের ভিতরে হচ্ছে যদি সেমি সলিড অথবা মানে হচ্ছে ওয়াটার থাকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে মানে পাঁচটা একটু ভালো করার কথা। হ্যাঁ, আমি ভুল বলছি তাই না? তার মানে কি আমার সিস্টের ভিতর দিয়ে আমি সাউন্ড বিম পাস করতেছে, এর জন্য এই যে সিস্টের নিচে আমি যে এই জায়গাটা আমি খুব সুন্দরভাবে দেখতে পাই, একদম চকচক করে। তার মানে কি এখানে আমার এই কথাগুলাই বলা হচ্ছে, সরি, এটা হচ্ছে দিস টার্ম ডেসক্রাইব দ্য কমপ্লিট অ্যাবসেন্স অফ ইকো, usually applied to describe the content of a cystic mass containing simple clear fluid. The inside of the cyst is black and contain no real echo. এর ভিতরে তো কোনো ইকো নাই, সাউন্ড বিম তো পাস করে চলে গেছে, কোনো রিফ্লেকশন হয় নাই। ও একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের বুঝতে হবে যে আমার যে সাউন্ড বিমটা পাঠাচ্ছি সেটা আবার রিফ্লেক্ট করে আমার কাছে গেলেই কিন্তু আমি সেই ছবিটা দেখতে পাবো, আদারওয়াইজ কিন্তু আমি দেখতে পারবো ব্ল্যাক। ঠিক আছে? কিন্তু আমার এই যখন আমি এই আমার যে ক্লিয়ার ফ্লুইড এটার ভিতর দিয়ে আমার পুরোটা পাস করে চলে গেছে, আমি কি এই জায়গার অংশগুলো দেখতে পারবো? না, রিফ্লেকশন মানে যেহেতু পাই নাই সেই কারণে। আমি মনে করি একটা ছিদ্র দিয়ে আমার জিনিসটা চলে গেছে, এখন ছিদ্রের চারপাশে ওয়ালটা কি আমি আর দেখতে পাবো? না, দেখতে পাবো না, কিন্তু ওই পাশেরটা আমি সবই দেখতে পাচ্ছি।
মানে ফোটার পাশে ওই পাশে যেটা সিস্টের পিছনের জিনিসগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি, বা সিস্টের ভিতরে কি আছে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, জি তাই না? আর এখন হচ্ছে সিস্টের ভিতরে আমি যদি একটু একটু সাদা 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 দেখি, হচ্ছে রিফ্লেক্ট করতেছে। হেমোরেজিক সিস্ট হয়ে যাবে তখন, তার মানে একটা ব্লাড আছে। যদি সেপ্টেশন দেখি এরকম 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 দাগ দুগ থাকে, বিভিন্ন ভাবে সেপ্টা দিয়ে ভাগ করা থাকে, তার মানে কি তখন আমরা তাহলে লিভার কমপ্লেক্স সিস্ট হয়ে যাচ্ছে। সুন্দর মানে একরকম থাকলো না, সে তো বিভিন্ন সেপ্টা দিয়ে ভাগ হয়ে গেল। কমপ্লেক্স কিন্তু এই সিস্টটা কি মানে আমার কাছে কি মনে হচ্ছে কি এটা কি সিম্পল না কমপ্লেক্স? হ্যাঁ এটা সিম্পল। সিম্পল। আর এই পাশে এগুলা কি? ওগুলোও সিম্পল। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ওভারিয়ান ফলিকল। হ্যাঁ, ওভারিয়ান ফলিকল গুলাকে আমরা ফিজিওলজিক্যাল সিস্ট আকারে বলে থাকি। যখন আমার 4 সেন্টিমিটার উপরে না যায় ততক্ষণ পর্যন্ত এটা ফিজিওলজিক্যাল থাকে, কিন্তু আমার সেক্ষেত্রে আমরা বলি ফিজিওলজিক্যাল সিস্ট। যখন আমার অনেক বড় হয়ে যায় তখন দেখি আমরা সেটাকে বলি প্যাথোলজিক্যাল সিস্ট, 4 সেন্টিমিটারের উপরে চলে যায়। আর এইগুলো সব হচ্ছে ফলিকল। রিপ্রোডাক্টিভ এজে যেটা। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। আমাদের এখানে ওভারির মধ্যে ফলিকল থাকবে এটাই স্বাভাবিক, এটা কিন্তু অ্যাবনর্মাল কোনো কিছু না, জি ম্যাডাম। কোনো অ্যাবনর্মাল কিছু না যতক্ষণ সেটা ফিজিওলজিক্যাল থাকবে। এটা মাথায় একদম গেঁথে নিতে হবে। হ্যাঁ, আমরা রিপোর্টে দিয়ে দেই সিস্ট, আর রোগীরা ভাবেও আমার পেটে তো টিউমার। জি ম্যাডাম, এটা অনেক রিপোর্ট এরকম পাইছে ম্যাডাম। হ্যাঁ, আমার পেটে তো টিউমার, ওভারিতে 1 সিস্ট। মাস আগে টিউমার দেখলাম, মেয়েটার মাসিক হয়ে গেল, তার তো ফলিকল চলে গেল। আমার টিউমারটা 1 মাস পরে নাই হয়ে গেল, তার মানে কি ওই ম্যাডাম ভুল রিপোর্ট দিচ্ছে? এরকম আসে না? আবার হচ্ছে ম্যাডাম অনেক রিপোর্টে ম্যাডাম দেখা যায় যে লেখা সিস্ট কিন্তু সাইজও লেখা নেই, সেক্ষেত্রে অনেক সাইজ প্রবলেম দিব, আমরা ফলিকলের সাইজ দিব, আমরা ফলিকল বলবো না, কারণ আমরা কিন্তু সিস্টিক স্ট্রাকচার দেখছি, আমরা কিন্তু ডায়াগনোসিস করি নাই, আমরা কিন্তু বলছি এটা একটা সিস্টিক স্ট্রাকচার। এটা সিম্পল সিস্ট তখনই বলবো যখন এটা ক্লিয়ার থাকবে, চারপাশের ওয়ালটা রেগুলার, সিস্টের ভিতরে কোনো ধরনের কোনো ডেব্রিস থাকবে না, সেপটেশন থাকবে না, এবং এনহ্যান্সমেন্ট থাকবে, থিন ওয়াল থাকবে, ওয়ালটাও মোটা হবে না, একদম পাতলা চিকন ওয়াল হবে, তখন সেটাকে আমরা বলবো সিম্পল সিস্ট। আমরাও বলবো, আমরাও লিখবো ফিজিওলজিক্যাল সিস্ট, বাট সেটা প্যাথোলজিক্যাল না, সেটা নরমাল। ফিজিওলজি মানে কি আমাদের বডিতে নরমাল যে জিনিস, বডিতে নরমালি। জি ম্যাডাম। ঠিক আছে, কিন্তু রোগীকে আমরা বুঝাই দিব, আমরা অনেক সময় বলতে গেলে ডাক্তার বলবে বেশি বুঝি। এটাই সমস্যা আমাদের দেশে, যে আমরা কথা বললেও খারাপ, না বললেও খারাপ। আচ্ছা, এরপরে আমরা যাই, সেটা হচ্ছে হাইপোইকুইক। হাইপোইকুইক জিনিসটা কি? ব্রাইটনেসটা কমে যাবে, তাই না? কিছুটা সে এই হবে, দেখা যাচ্ছে হচ্ছে ডেসক্রাইব এ স্ট্রাকচার দ্যাট হ্যাজ এর ভিতর দিয়ে কিছু ইকো পাস হবে, দ্যাট ইজ ডার্কার দেন সারাউন্ডিং টিস্যু। মানে এই যে আমার এটা একটা কিডনির ছবি। হ্যাঁ, এই যে পোরশনটা আমি এই যে অ্যারো মার্ক দিয়ে দেয়া আছে, এটা কি পাশের থেকে একটু ডার্ক না? জি ম্যাডাম। তার মানে কি নরমাল স্ট্রাকচার থেকে এটা কি হয়ে গেল, একটু কমে গেল না? ইকোজেনিসিটি, ব্রাইটনেস, ইকোজেনিসিটি ব্রাইটনেস একই জিনিস। হ্যাঁ, এটা কি কমে গেল না? বুঝতে পাইনি যে ওটা। বুঝতে পারছো ইশরাত, বুঝতে পারছো? এই জায়গাটা বুঝতে পাইনি ম্যাডাম। এই হ্যাঁ, জায়গাটা হচ্ছে কিডনির ইয়েটা ডার্ক দেখা যাচ্ছে। এক জায়গায় ডার্ক, যে জায়গায় অ্যারো মার্ক করা আছে শুধু জি সেই ম্যাডাম। জায়গাটাই ডার্ক, রাইট? জি আর ম্যাডাম। পাশেরটা কিন্তু ডার্ক না অত। এটা না। কিডনি নরমাল টিস্যু প্যারেনকাইমা, এটার তুলনায় এটা ডার্ক না বেশি, একদম রাউন্ড শেপের। জি ম্যাডাম। তার মানে এটা কি একটা মাছের মতো না? জি টিউমার ম্যাডাম। টাইপ না? জি ম্যাডাম, নিচের দিকেও তো একটু আসে লেফট সাইডে। বুঝি নাই ম্যাডাম, এই ছবিটার নিচের দিকেও একটু মানে ডার্ক ডার্ক লাগতেছে। লেফট সাইডে একটু ডার্ক শ্যাডোর মতো আছে লেফটে।
নিচের দিকে লেফট সাইডে। পাশে না, এগুলো প্যারেন্টেমা, এটা একই প্যারেন্টেমা। এটা এগুলা আমরা তখনই বুঝবো যখন নর্মাল কিডনি আমরা দেখবো, তখন আমরা প্যাথোলজি দেখবো। আগে আমরা নাই জানি যে আফরোজা ম্যাডাম জি দেখবে কেমন, তাহলে আমরা বুঝবো কেমন আফরোজা ম্যাডামের রোগ আছে কিনা, জি ম্যাডাম। তাই না? ইশরাতকে যদি আমরা নাই চিনি, তাহলে ইশরাত থেকে অন্য কিছু হয়ে যায় না, সেটা বুঝবো কিভাবে? বুঝাইতে পারছি? জি ম্যাডাম। এখন যেটা তোমরা বুঝো সেটা হচ্ছে এই যে একটা রাউন্ড শেপের একটা গোল মনে হচ্ছে একটা বল বসে আছে, জি যেটা ম্যাডাম। ইকোজেনিসিটি এটা থেকে ডার্কার, পাশেরটা থেকে কালো, জি হাইপো ইকুইক। আমি একটু ফোনটা ধরি, হ্যাঁ সরি, হ্যাঁ জি ম্যাডাম। আসুন। আমি সরি, হ্যাঁ ইটস ওকে ম্যাডাম। আচ্ছা। আমরা কি বুঝতে পারছি জিনিসটা? আমি না বুঝলে আমরা বারবার বুঝবো, আমরা বুঝবো না এটা টিউমার কিনা, সেটা বুঝবো না, আমরা বুঝবো যে হাইপো ইকুইক কিনা। জি ম্যাডাম। আমরা ম্যাডাম এটা হাইপো মানে তো কম, কম, এখানে যে হচ্ছে। ইকোজেনিসিটি কম। ইকোজেনিসিটি মানে হচ্ছে ব্রাইটনেস, আচ্ছা। আইসো জি ম্যাডাম, ইকুইক এবার বুঝতে মানে পারছি। হচ্ছে নরমাল। লিভারের যে চেহারা থাকার কথা লিভার সেটাই আছে। সেটাই আছে। আর হাইপো হাইপারে হচ্ছে লিভার সাদা। ডার্ক হয়ে গেছে, কালো হয়ে গেছে। জি ম্যাডাম, এবার বুঝতে পারছি। হাইপার মানে লিভার সাদা হয়ে গেছে। সাদা হয়ে গেছে। লিভার সাদা কখন হয়? বেশি বেশি ফাস্ট ফুড খেলে নাকি ডায়েট করলে? ফ্যাটি। ফ্যাটি লিভার। ফ্যাটি লিভারের হয়। তো এই জিনিসগুলো আমরা অ্যাবডোমেনের ওই অংশে গেলে আমরা বুঝবো। এটা তো আমরা বুঝতে পারছি হাইপো কি জিনিস। আমাদের জি এখন ম্যাডাম, এবার বুঝতে পারছি। ইম্পর্টেন্ট না, আমাদের বোঝা উচিত ইকোজেনিসিটি, হ্যাঁ আর কিছু হ্যাঁ, আমাদের বুঝতে পেরেছি। দরকার নেই। তারপরে আমরা যাচ্ছি হাইপার ইকোজেনিক। এই দেখো পুরা সাদা হয়ে গেছে এক জায়গায়, সাদা। জি ম্যাডাম। মানে এখানে অনেক বেশি সে ইকো পাইছে, বেশি। এজন্য সে সাদা আকার, মানে এত বেশি সাউন্ড বিম আসছে এখান থেকে যে আমি জি ম্যাডাম। হেমানজিওমা, হ্যাঁ লিভারের ভিতরে হেমানজিওমা, ব্লাড সেল টিউমার। ওটা দেখার দরকার নাই, আমরা এমনি এটা তো বুঝতে পারতেছি যে সাদা হয়ে গেছে, জি ম্যাডাম। মানে এটা হাইপার ইকোজেনিক। এখন সিম্পল সিস্ট কি আমি যে আগেই বলে ফেলছি, যেটা স্মুথ ওয়াল যেটা। থাকবে, পোস্টারি ইনহ্যান্সমেন্ট থাকবে, অ্যাকোস্টিক ইনহ্যান্সমেন্ট একই জিনিস, এরকম হবে। রিভারবেশন কি জিনিস? এই যে নিচের দিকে সাদা সাদা হয়, সিস্টের নিচে যে সাদা সাদা, রিভারবেশন হচ্ছে আর্টিফেক্ট, এগুলা পরের জিনিস, এগুলা এখনকার জিনিস না। এখন হচ্ছে সিম্পল সিস্ট। সিম্পল সিস্টে কি আমি ইশরাত বলো, আমি এতক্ষণ ধরে বলছি সিম্পল সিস্ট কি জিনিস। যেটা হচ্ছে আমি ইকো আমার ওয়েভটা পাস হবে, প্লাস হচ্ছে আমার ওয়ালটা থিন থাকবে, তারপরে হচ্ছে রিফ্লেকশনের মানে কোনো কিছু থাকবে না, সেটা হচ্ছে সিম্পল সিস্ট। ইকো ফ্রি থাকবে, তাই না? কোনো ইকো আসবে না এখান থেকে। থিন ওয়ালটা থিন থাকবে, কোনো ধরনের কমপ্লেক্সিটি থাকবে না। এই জিনিসগুলো এখানে লেখা আছে, হ্যাঁ আমরা পড়ে নিব এগুলা। তারপর কমপ্লেক্স সিস্ট আমি আগে বললাম না জাহিদ, এই দেখেন এগুলা পুরো সেপারেশন আছে, ভাগ 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 করে দেওয়া আছে। মানে একটা মার্জিনের ভিতরে 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 আবার হচ্ছে অন্য কয়েকটা মার্জিন থাকবে। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে না যে অনেকগুলো সিস্ট একসাথে, এরকম হলে হচ্ছে সেটা হচ্ছে কমপ্লেক্স সিস্ট। এখন আমরা মাস কি জিনিস দেখবো। মাস আমরা তো আগেই দেখে আসলাম, কিডনির ওখানে যে হাইপোইকোইক হবে, তাই না? এই যে মাস, এটা হচ্ছে মাস। আমাদের এখন পড়ার জিনিস এগুলাই, মানে আমাদের টিউমার এখন চেনার দরকার নেই, আমরা হাইপো, হাইপার এবং আইসো এই তিনটা জানলেই আমাদের হয়ে যাচ্ছে।
এই যে সলিড সলিড বলছে একদম। ম্যাডাম হ্যাঁ, ওইটা সলিড বুঝা গেল কিভাবে? সলিড হচ্ছে কি একটা ওভাল শেপে থাকবে, রাউন্ড থাকবে, সলিড একটা স্ট্রাকচার থাকবে, এর ভিতরে কিছু ডেব্রিস থাকবে, মানে বুঝাই যাবে যে একদম টিউমারটা কনডেন্স হয়েছে, টিস্যুটা পুরো কনডেন্স হয়েছে। তো দেখে মনে হচ্ছে না টিস্যুগুলো একটার সাথে একটা খুব কনডেন্স আকারে আছে, এটা জি ম্যাডাম। লেখা আছে। May attenuate sound partially or completely. Anechoic or hypoechoic area within the solid mass represent necrotic change. মানে এর ভিতরে যদি আমি দেখা যাচ্ছে অর্ধেক অংশ আমার এরকম সলিড আছে, অর্ধেক অংশ ফ্লুইড আছে, তার মানে কি এখানে আমার নেক্রোটিক চেঞ্জ হয়েছে, জি ম্যাডাম বুঝতে পারছি। এগুলা যে ক্যান্সারের পেশেন্ট গুলাকে আমরা যখন ডায়াগনোসিস করি তখন সাধারণত এরকম দেখা যায়। এটার ক্ষেত্রে না, মানে দেখবা যে মনে হবে সিস্টিকও আবার সলিডও দুইটাই জিনিসই একসাথে আসছে। জি ম্যাডাম। আমরা জানবো এখন হচ্ছে আমরা কিছু প্র্যাকটিস কোশ্চেন জিজ্ঞেস করি, এতক্ষণ ধরে কষ্ট করলাম, তোমরাও কষ্ট করে শুনলা, রাইট? এখন আমি একটু জিজ্ঞেস করি, তাই না? আমি একটু রেস্ট নিই। জাহিদ বলো, এটা কি জিনিস? প্রথম ছবিটা। ম্যাডাম উপরের দিকে লেফট সাইডেরটা? হ্যাঁ, এই যে আমি মার্ক করে দিলাম। হ্যালো, আচ্ছা পেশেন্ট বসো, আমি আসছি। জি ভাই বলেন। ম্যাডাম এটা হচ্ছে সিস্ট, কমপ্লেক্স সিস্ট। শিওর এটা কমপ্লেক্স সিস্ট? কমপ্লেক্স। জি ম্যাডাম কমপ্লেক্স সিস্ট। কেন? ম্যাডাম ওই যে এটার ভিতরে দেখতে পাচ্ছি না, এর ভিতরে কোনো সেপারেশন পাচ্ছি না। মানে ওই যে দুইটা সেপারেশনের মতো ছোট এটা একটা বড় সেপারেশন একটা। হচ্ছে ডটার সিস্ট বলে, হ্যাঁ। ও কিন্তু এটাও কিন্তু রাউন্ডেড, এটা কিন্তু কোনো মানে বেকা তারা কোনো কিছু না। এই যে এই নিচের যে ছবিটা, এটা দেখো, এটা কি একরকম হইলো? উপরেরটা কিন্তু আমার এটা রাউন্ড কমপ্লেক্স সিস্ট। সুন্দর শেপ। বুঝতে পেরেছি। জাহিদ কি মানে কোনো অসুবিধা হলো? ফোনের সুইচ অফ হয়ে গেছে। আচ্ছা একসাথে বসো, যদি একই বাসায় থাকো সমস্যা নাই তো। বসেন এখানে। ম্যাম ওই ডটার সিস্টার সাথে কনফিউজড হয়ে গেছিলাম। না না, ইটস ওকে, এগুলো আসবে, পরবর্তীতে আসবে। এটা কিন্তু কমপ্লেক্স সিস্ট কখনোই বলবো না আমরা, হ্যাঁ। যখন এই ওয়ালটা ক্লিন হবে। সরি ম্যাডাম, আমার আসলে মোবাইলের চার্জটা শেষ হয়ে গেছে। সরি, হ্যাঁ। আচ্ছা আমার হয়তো 1-2 মিনিট লাগবে, আমি 1-2 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দিব। সেটা হচ্ছে পরবর্তীতে যেটা এই যে দ্বিতীয় ছবিটা, এই ছবিটা আমাকে একটু দেখে বলো তোমরা কোনটা কি। ম্যাডাম এটা তো মাছ মনে হচ্ছে। ম্যাডাম এখানে তিনটা ছবি দেখা যাচ্ছে। হ্যাঁ, প্রথম ছবিটা কি, দ্বিতীয়টা কি, তৃতীয়টা কি? ম্যাম প্রথমটা হচ্ছে সলিড সিস্টের মতো দেখা যাচ্ছে ম্যাডাম। সলিডের দরকার নাই এখন, আমরা শুধু জানবো হাইপো, হাইপার আর আইসোইকুইক কিনা। ডায়াগনোসিস দরকার নাই আমাদের ফিজিক্স পার্টে ডায়াগনোসিসের দরকার নাই। ম্যাডাম লেফট সাইডেরটা হাইপার, মিডলেরটা হাইপো। এটা হাইপো, এটা তো আমার কাছে অ্যানিকুইক মনে হচ্ছে, পুরা ইকো ফ্রি এটা সিম্পল সিস্ট ম্যাডাম। রাউন্ড, তাই না? এটা হাইপো।
আর এটা একদম ইরেগুলার মাস। এটা হচ্ছে ইরেগুলার। ঠিক বলছি আমি? নিচেরটা কমপ্লেক্স সিস্ট। না সিস্ট না, এটা মাস। সিস্ট হলে আমার এরকম হবে, ইকো ফ্রি হবে। সিস্ট মানেই আমার ইকো ফ্রি হবে, কোনো আমি ইকোই পাবো না, মানে এর ভিতরে আমি কালো ছাড়া কিছুই দেখতে পাবো না। শুধুমাত্র হেমোরেজিক যদি সিস্ট হয় তখন আমি কিছু ব্লাড দেখতে পারবো, সাদা সাদা সাদা। আমি ওটা দেখাবো, পরবর্তীতে দেখাবো। হ্যাঁ, ব্ল্যাক যে সবসময় ব্ল্যাকই পাবো তাও কিন্তু না। এর ভিতরে যদি আমার পাস জমা হয় তাহলে কিন্তু আমি অন্যরকম দেখতে পারবো, যদি ব্লাড জমা হয় অন্যরকম দেখতে পারবো। সেটা আমরা অর্গানের স্পেসিফিক আমি ওগুলো পড়াবো। এই নিচের ছবিটা এগুলো সব কমপ্লেক্স সিস্ট। হ্যাঁ, জি ম্যাডাম। আর লাস্টে একটা ছবি আছে আমাদের, তারপর শেষ। এটা আমাকে বলবে জাহিদ। ম্যাডাম এটাও তো এখানে সলিড পার্টও আছে, সলিড মাছের মতো দেখা যাচ্ছে ম্যাডাম। পার্টও আছে, তাই না? জি ম্যাডাম। আমি যে একটু আগে বলতেছিলাম বারবার নেক্রোসিস হইতে পারে, তাই না? তার মানে কি এই প্যাথোলজিটা খারাপ আছে, এটা ভালো প্যাথোলজি না। টিউমার সেলের দিকে। হ্যাঁ, হয়তো বা এটা টিউমার থেকে এখানে দেখা গেছে কিছু ফ্লুইড জমে গেছে, কিছু ডেব্রিস হয়েছে, নেক্রোসিস হয়েছে, যে কারণে এইরকম চেহারা হয়ে গেছে। তার মানে এটা কোনো ভালো প্যাথোলজি না, খারাপ প্যাথোলজি। আজকে আমার পড়া এই পর্যন্তই। কোনো কোশ্চেন আছে কি? না ম্যাডাম, এখন পর্যন্ত নেই, যা ছিল সাথে সাথে করে ফেলছি। কোনো প্রশ্ন আছে কি? না ম্যাডাম। না ম্যাডাম। বুঝতে পারছি তো আমরা। জি ম্যাডাম। ফিজিক্স পার্টটা কঠিন, কিন্তু বুঝে পড়লে খুবই সহজ। জি ম্যাডাম। দেখো, ভালো করে দেখো। আমি এই মেটেরিয়াল দিয়ে দিব আজকে। আচ্ছা। Yes, sir. তারপরে কোনো যদি কনফিউশন হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে যেহেতু অ্যাড আছে, আমাকে আচ্ছা। কোশ্চেন করা যাবে। হ্যাঁ, জি ম্যাডাম। আল্ট্রাসাউন্ডের ক্লাসগুলো একটু দীর্ঘ সময় ধরে হয়, কারণ এটা বোঝার ব্যাপার, এখানে তো আসলে মুখস্থের কিছু নাই, তাই না? না ম্যাডাম। আনিকা আছে আমাদের সাথে? জি ম্যাডাম আছি। আচ্ছা, তাহলে কি আজকে আমরা ক্লাস শেষ করতে পারি? জি ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। আজকে এখানে আমরা ক্লাসটা শেষ করছি। আর ম্যাম, আমরা নেক্সট ক্লাস তো মানে আপনার এবং আমাদের ভাইয়া আপুর সুযোগ সুবিধা অনুযায়ী করব। যদি একটু এই বিষয়ে কথা বলে নিতাম যে নেক্সট ক্লাসটা কবে রাখবো বা ম্যাম। আচ্ছা, তো সেই ক্ষেত্রে ইশরাত এবং জাহিদ, আপনারা কবে, আপনাদের কোন টাইমটা করলে সুবিধা হয়? ম্যাডাম সন্ধ্যার পরে, কিন্তু আমার ম্যাডাম মানডেতে একটু ডিউটি আছে। আচ্ছা, মানডেতে ডিউটি আছে। আপনারা কি চাচ্ছেন 12টা মডিউল 12 দিনে শেষ করতে, না 3 মাস ধরে 12টা মডিউল করতে? আমার মনে হয় একটু গ্যাপ নিয়ে করলে আপনাদের পড়াটা হবে, না হলে আপনারা। জি ম্যাডাম। জি ম্যাডাম। আমি এর পরবর্তী ক্লাসে কিন্তু আমি যদি আপনাদের ক্লাস নেই, আমি 10 মিনিটস আপনাদের কোশ্চেন দিব, আপনারা কিন্তু পরীক্ষা দিবেন। জি ঠিক আছে? কারণ আমি শুধু পড়ায় যাব, আপনারা পড়বেন না, আমি কিন্তু ওইরকম টিচার না, আমি প্রথমেই বলে দিচ্ছি। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের পড়তে হবে, পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় কি পাইলেন সেটা ডাজন্ট ম্যাটার, বাট পরীক্ষায় অ্যাপিয়ার করতে হবে সবার। জি ম্যাডাম। ঠিক আছে? এর পরবর্তী ক্লাসটা আসলে কবে নিলে সুবিধা হয়? বৃহস্পতিবারে নাকি বুধবারে নাকি বারে? বৃহস্পতিবারে। জি ম্যাডাম, বৃহস্পতিবারে হলে সমস্যা নেই। আমরা কি একটু আগে ক্লাস শুরু করতে পারি? ম্যাডাম আমাদের, জি ম্যাডাম, কয়টায় শুরু করতে চাচ্ছেন ম্যাডাম? আমার জন্য ভালো হয় 4টা বা 4:30 এই টাইম, মানে বিকাল টাইমটা আমার জন্য সুবিধা হয়। ম্যাডাম 4টা থেকে 5টা যদি হয় তাহলে ম্যাডাম আমাদের জন্য সমস্যা নাই, কারণ যে ম্যাডাম নামাজ 2টার গ্যাপে পড়ে যায়। আমরা নামাজের ব্রেক নিলাম দরকার হলে নাকি? জি ম্যাডাম। না ম্যাডাম, 4টা থেকে 5টা হলে ম্যাডাম সমস্যা নাই। 5টা না, মনে হয় আমার 1.5 ঘন্টা করে লাগবে ক্লাসগুলো আসলে। আচ্ছা ম্যাডাম নামাজে ব্রেক দিলে সমস্যা নেই। নামাজে ব্রেক।
আচ্ছা ঠিক আছে, তাহলে পরবর্তী ক্লাসে টাইম আনিকা আপনার সাথে আমি জি আহ, ম্যাডাম। আহ, তাহলে আপনারা কি বারে পারতেছেন না? মঙ্গলবারে না সোমবারে? সোমবারে আর হচ্ছে বুধবারে। সোমবার আর বুধবার। আচ্ছা, তাহলে আমরা নেক্সট ক্লাসটা বৃহস্পতিবার রাখি, রাইট? জি জি ম্যাডাম। ম্যাডাম। 4টা থেকে রাখি। আচ্ছা ম্যাডাম। বৃহস্পতিবার কি বার পরে একটু আনিকা একটু বলবেন? কত তারিখ? তারিখটা হচ্ছে ম্যাডাম 21 তারিখ, 21 তারিখ বৃহস্পতিবার। 21 ম্যাডাম। তারিখ না? আচ্ছা ঠিক আছে। ইন কেস যদি আমি 19 তারিখে নেই ক্লাসটা মঙ্গলবারে, তাহলে কি অসুবিধা হবে? না ম্যাডাম, সমস্যা নেই। না ম্যাডাম, সমস্যা নেই। আচ্ছা আমি এটা গ্রুপে একটু কনফার্ম করে দিব, হ্যাঁ 1-2 দিনের মধ্যে। আচ্ছা ম্যাডাম। জি ম্যাডাম, সমস্যা নেই। ঠিক আছে। যে কোনো ধরনের সমস্যা হলে আমাকে গ্রুপে দিয়ে মেসেজ দিলেই হবে, হ্যাঁ? কোনো জি, ম্যাডাম। বিষয় পড়তে গেলে যদি কোনোটা না বোঝা যায় দিলেই হবে, সুবিধা। ঠিক আছে, সিএমইউ কোর্স মানে এই না যে আমি জাস্ট কোন রকম চলে গেলাম, জিনিসটা এটা না, আমার জানতে হবে, তাই না? জি ম্যাডাম। ঠিক আছে, তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ। তাহলে জি ম্যাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই। জি ম্যাডাম। গাড়িটা দেওয়ার মানে কি বুঝে না?